আর কেউ আসবে না, তুমি রিল্যাক্সে থাকতে পারো। চকিত দৃষ্টিতে তাকালো এলিজাবেথ তাকবীরের সুগভীর চোখ জোড়ায়। তাকবীর একদমই স্বাভাবিক, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে পরপর পাশে এলিজাবেথ আছে ভেবে আবার পকেটে রেখে দিল। এলিজাবেথের অ্যালার্জি আছে তাই। এলিজাবেথ খুবই চমকিত, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে? তাকবীরের অবয়বে কোনো পরিবর্তন দেখা গেল না, সাবলীল গলায় প্রত্যুত্তর করল, এখান থেকে আর রাতে কোনো রক্ত খাওয়া পাখি তোমার গলায় চেপে ধরতে পারবে না। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এমন লাগলো যেন ভিড়ের মাঝে হঠাৎ কাপড় খুলে দেয়া হলো। লজ্জা, রাগ আর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। তাকবীর এলিজাবেথের নিষ্পিস স্তম্ভ দেখে ফিচেল হাসলো। টেক ইট ইজি, তুমি আমার কাছে মুক্তনামা হতে পারো। আপনি কিভাবে জানলেন? ওয়েটারকে ডাক দিল তাকবীর, অতঃপর বিল পরিশোধ করে উঠে দাঁড়ায়। এলিজাবেথও সাথে সাথে দাঁড়ালো, তাকবীরকে অনুসরণ করে হাঁটতে লাগলো। তাকবীরের নয়নজোড়া খুবই উদ্দাসিত, তেমনি কণ্ঠস্বর। হাঁটতে হাঁটতে কণ্ঠনালী ফাঁক করে বেরিয়ে ভারী স্বর, আমাকে হিন্দুস্তানি কাকড়া পাখি বলতেই পারো, যে শিকারের মতো চোখ মুখে থাকে কিন্তু মস্তিষ্কে সবসময় তীক্ষ্ণ তীরের মতো সজাগ। এলিজাবেথের নেত্রদয়ে চকচকে কৌতূহল। তাকবীরের আচরণ মাঝে মাঝেই খুবই অদ্ভুত থেকে তার কাছে। হুটহাটি মনে হয় তাদের মধ্যে বিরাজ করছে এক মস্ত বড় প্রাচীর, যেই প্রাচীরের আড়ালে রয়েছে তাকবীরের গুপ্ত রাজ্য। ভিতরে ভিতরে তাকবীরের অজানা জগতের প্রতিটি রহস্য ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা এলিজাবেথের। কি ম্যাডাম, কি এত ভাবা হচ্ছে? কল্পনা জল্পনার জগৎ থেকে বের হয় এলিজাবেথ। গ্রীবা বাঁকিয়ে তাকালো তাকবীরের কৃষ্ণ গহ্বরে, মায়াবী স্নিগ্ধ পুষ্পময় চেহারা। আপনাকে খুব অচেনা অচেনা লাগে যখন এত গম্ভীরভাবে কথা বলেন, যাকে আমি চিনি না এবং যাকে আমার একদমই ভালো লাগে না। আশেপাশে তাকিয়ে ফিক করে হেসে দিল তাকবীর। চতুর্থ পাশে যে যার মতো কেনাকাটায় ব্যস্ত, সেই সুযোগে একটু হেসে নিল তাকবীর, যাকে বলে শরীর কাঁপিয়ে হাসা। এলিজাবেথ চোখ জোড়া ছোট ছোট করে তাকায় তাকবীরের দিকে, পরপর গাল ফলিয়ে কম কমে গলায় বলল, আমাকে কি জোকার মনে হয় যে আমার কথা এভাবে হাসতে হবে? হাসি থামানোর পায়তারা হিসেবে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তাকবীর। ফলস্বরূপ বেশি করে প্রকম্পিত হয় সুগঠন শরীর। গালের সাইজ ক্রমশ বাড়তে থাকে এলিজাবেথের। একটা টোকা দিলেই ফেটে যাবে মোমের মতো নরম গাল। মেকি রাগ দেখিয়ে এলিজাবেথ সামনের দিকে যেতে থাকে, তাকবীরও ছুটল ওর পিছন পেছন। ছাবলার মতো তখনও ঠোঁটে লেপ্টে আছে প্রসারিত হাসি। বহিঃপ্রকাশ পাচ্ছে আজ অধিক খুশি সে। দৃষ্টপথ ব্লাডহাউন্ড। মুখোমুখি বসেছে ফাদার আর রিচার্ড। দুজনেরই দৃষ্টি তীক্ষ্ণ আর ধারালো। পরনের পোশাকেও নেই কোনো পার্থক্য, আপাদমস্তক কালোতে আবৃত। রিচার্ডের চোখে স্পষ্ট ঘুমের অভাবজনিত ক্লান্তি। একটু পরপরই হাই তুলছে, তবু নিজেকে যথেষ্ট শক্ত পরতে এঁটে রেখেছে এবং নিয়ন্ত্রিত। সামনের ছোট টেবিল থেকে চায়ের কাপ নিল ফাদার, শব্দ করে চায়ে চুমুক দিল আয়েশি ভঙ্গিতে। আমাকে বলা হয়েছিল আপনার উপর হামলা হয়েছে, কিন্তু হামলার কোনো আলামত এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। ফাদারের গভীর এবং স্থির দৃষ্টি, ভ্রুতে নেই অতিরিক্ত নড়াচড়া, মাপা এবং রহস্যময় চাপা হাসি অভ্যন্তরে, তবে বাহিরে প্রকাশ পেল তুষ্ট হাসির, চামড়া ঝুলে যাওয়া চোয়ালে প্রসারিত হাসি। এছাড়া তোমাকে ইতালি ফেরানো যেত না রিপ। চোয়াল শক্ত হলো রিচার্ডের, তবে মুখায়ব স্থির এবং নিরপেক্ষ। কোনো রকম ক্ষুদ্রতার চিহ্ন প্রকাশ পেল না চওড়া তামুকে। একইভাবে তুষ্ট হেসে বলল, আমার সাথে চলো না। বাক্য উচ্চারণের সময় ব্রুজোড়া কিঞ্চিত উঁচাই রিচার্ড। শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড়। তার বুঝতে বাকি থাকলো না তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এককালীন ইতালি কাঁপানো মাফিয়া বসের কিছু বলার আগেই শোনা গেল রিচার্ডের চাপা স্বর, আপনি জানেন আমার কাছে সব থেকে ঘৃণিত জিনিস কোনটি? আই নো মাই সন, তবে তুমিও জানো ভিনসেনজো কাসানো কখনো কৌতুকে বিশ্বাসী না। প্রয়োজনে আমায় ছলনার পথে নামতে বাধ্য করেছে, এটাই নিয়ম। এবার রিচার্ড ফিরে গেল তার নিজ বৈশিষ্ট্যে। পৈশাচিক স্বরূপে আবির্ভূত হলো তার গুরুর সামনে। সামনের ছোট টেবিলে ছো মেরে থাপা মেরে দাঁড়ালো, চিবিয়ে চিবিয়ে বলল, আর নিয়ম ভাঙা রিচার্ড কানাতের নিয়ম। রিচার্ড,
চোখে তীব্র শীতলতা আর ঠোঁটে নীরব বিষ। একটাই বাক্যে ফাদারের রাগের ভার স্পষ্ট। শব্দ কম, কিন্তু তার ওজন সমস্ত ঘর ভরিয়ে দেয়। ফাদার কখনো রিচার্ডকে রিচ ছাড়া ডাকে না, এই প্রথম ডাকলো। রিচার্ডের কপালে ভাঁজ সুকঞ্চিত হলো। ক্যাম্পোজার বজায় রেখে বসে পড়ল রিচার্ড। পার্ডন। পরিস্থিতি নিজ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করতে থাকে ফাদার কৌশলে। নিষ্পত্তি ঘটল সকল প্রকাশ ক্ষোভ গম্ভীরতায়। শুনলাম তুমি নাকি কাল কিংকোবরা গ্রুপের কয়েকজনকে গাড়ি চাপা দিয়েছো। সন্তুষ্টিজনক হাসি দিল ফাদার। রিচার্ডের কাঁধে হাত রেখে উদ্ভাসিত স্বরে আওড়ায়, এই তো আমার বাঘের বাচ্চা, তোমার এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। রিচার্ড বাঁকা হেসে তাকালো ফাদারের দিকে। গম্ভীরতা ছাড়াও এই স্বরে আছে নিজস্ব ওজন। নিরপেক্ষ ভঙ্গিতে বলল, তাহলে আমার অবস্থা ওর সকল বাচ্চাদের মতোই হতো। মাথা নাড়িয়ে হাসলো ফাদার। অতঃপর রিচার্ডের কাঁধ থেকে হাত সরিয়ে পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে বসলো আয়েশি ভঙ্গিতে। চিরায়ত গম্ভীর গলায় শুধায়, ব্যাপারটা যদি একবার আংশিক স্বার্থের খাতিরে হতো, তবে আমার এই অঢেল সম্পত্তি তোমার নামে করে দিতাম না। রাজার আসন ছেড়ে তোমাকে সিংহাসনে বসাতাম না, আর না হতে তুমি ইতালির ডন। প্রত্যুত্তরে রিচার্ডের অধর কোণে বক্র হাসি। আপনি যা দিয়েছেন তার থেকে অধিক আমি অর্জন করেছি এই 8 বছরে। তোমাকে আমার ছেলের জায়গায় বসিয়েছি রে। দুঃখিত, আপনাকে কখনো বাবার আসনে বসাতে পারিনি, তবু একমাত্র আপনাকে আমি শ্রদ্ধার শীর্ষস্থানে দিয়েছি। অমায়িক হাসি দিল ফাদার। আবারও সোজা হয়ে বসলো। খানিকটা ঝুঁকলো রিচার্ডের উপর। বিহ্বলিত ভাবে পেলব হাত রাখলো রিচার্ডের রুক্ষ কাঁধে। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থেকে বলল, এটার ভারী যে খুব, নিজে হাতে গড়া, তোমাকে চিনি তো আমি। উঠে যাক এবার। আমার একজন অতিথি আছে, পরিচয় করিয়ে দিই তোমার সাথে। তেরচা নজরে ফাদারের দিকে তাকালো রিচার্ড। বলল, কে? হিয়ার ইজি। ব্রু উঁচিয়ে সামনে ইশারা করলো ফাদার। ভাঁজ সুকঞ্চিত ভ্রুদয় সামনের দিকে ফিরলো। নিমেষেই চিবুক শক্ত হয়ে যায় রিচার্ডের। নিয়ন্ত্রণহীন ক্রোধে 2 হাত মুষ্টিমেয় করে নেয়। গৌর বর্ণের ত্বকে স্পষ্ট শিরা উপশিরা জাল ফুটে ওঠে। সমুদ্রের নীল চোখে জমেছে আগ্নেয়গিরির ফেটে পড়ার অপেক্ষায়। হিংস্রতার ছায়ায় বিড়বিড়িয়ে জেগে ওঠে পৈশাচিক বিকৃত মস্তিষ্ক। ও এখানে কেন? আমি ডেকেছি। রিচার্ডের শক্ত দৃষ্টি উপেক্ষা করে তাকবীর নিরুদ্বেগ ভাব নিয়ে গিয়ে বসলো ফাদারের পাশের সোফায়। মুখোমুখি রিচার্ড, তাকবীর আবারও। একজনের চোখে শান্তির বহমান মন্থর শীতলতা, আরেকজনের চোখে রক্ত গরম আগুন। যেই আগুনে উস্কানিমূলক মিষ্টি ছিটা মারে তাকবীর। ঠোঁটের কোণে বরাবরের মতো অমায়িক হাসি। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? wanna die? রিড, কন্ট্রোল ইয়োরসেলফ। Just fuck off. আগুনে আরেকটু ঘি ঢাললো তাকবীর। রিড, কাম ডাউন বেটা। দাঁতের দাঁত পিষতে থাকে রিচার্ড। ফাদার কিছু সময় নিয়ে পরিবেশকে শান্ত করলো। পরিস্থিতি নীরব রইল কিছুক্ষণ। অতঃপর বিস্ফোরিত হলো মহাবাক্য। তোমাদের দুজনকে এখানে ডাকা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। রিড, আমি চাই তোমার ছায়া ওই মেয়ের জীবনে না পড়ে। রিচার্ডের বিলম্বহীন জবাব, কাট কাট বাক্য। নেগেটিভ। রিড, আপনাদের মধ্যে যোগসূত্র কি ফাদার? শক্ত হয় ফাদারের কণ্ঠস্বর। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয় রিড, এটা তোমার থেকে ভালো অন্তত কেউ জানে না। তাকবীর নীরব দর্শক। ঠোঁটের কোণে হাসি লেপ্টে আছে সেই তখন থেকে। রিচার্ডের কোদ তিরতির করতে পারতে থাকে। রুষ্ট চাপা গলায় বলল, আপনিও ভালো জানেন ফাদার, আমি হাঁটতে জানি না। নিজের শিকার পাতাল থেকে হলে টেনে আনবো। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়লেন ফাদার। রিচার্ড যা বলেছে একেবারে ঠিক। শত বাধা এলেও নিজের লক্ষ্য ছিনিয়ে নেয় রিচার্ড। স্বার্থসিদ্ধির জন্য নরখাদক হতেও এক মুহূর্ত দেরি হয় না। কাউকে তোয়াক্কা করার মানুষ রিচার্ড নয়। ফাদার তাকালো তাকবীরের দিকে। ওর অবয়বে কোনো প্রকার ভাবান্তর নেই। আড়ম্বরে পায়ের উপর পা তুলে বসে আছে। আবার তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির বুকে দৃষ্টি নিবদ্ধ করে। ক্রোধে মটমট করছে চোয়াল। ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে নিল ফাদার। পরপর দিল রাজার ভাষণ। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী ছাড়া যুদ্ধের কোনো মর্যাদা নেই। তবে হোক দেখি এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। শর্ত একটাই, এই লড়াইয়ে তোমরা কেউ কাউকে সরাসরি আক্রমণ করতে পারবে,
দুজনেই জবানবন্দি দিয়ে যেতে হবে, এটাই আমার আদেশ। ডিল ডান। ডিল ডান। আশ্চর্যজনকভাবে দুজনেই একসাথে বলে উঠল। তেমনইভাবে দুজনের ঠোঁটের কোনায় বাঁকা হাসি ঝুলানো, কণ্ঠনালী বেয়ে হাসি ঠোঁটে ভেঙে পড়ল, যেন অভ্যন্তরীণ উচ্ছ্বাসের এক টুকরো ঝলক। তাকবীর উঠে দাঁড়ায়, রিচার্ডের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে ফাদারকে নির্জালতা জানিয়ে হনহনিয়ে চলে যায়। ঠোঁটের আগায় জমে উঠেছে রহস্যময় গভীরতা, যেন প্রতিটি শব্দেই অন্ধকারের আভাস। উঠে দাঁড়ায় রিচার্ডও। তা দেখে ফাদার তড়িঘড়ি করে বলল, আশা করি রিদ অকৃতজ্ঞ নয়। স্মার্ট করলো রিচার্ড, গুরুগম্ভীর গলায় বলে হনহনিয়ে চলে যায় রিচার্ড। সহসায় এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরে ফাদারের। সোফায় গা এলিয়ে দিয়ে শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আনমনে বিড়বিড় করলো, আমি যা করছি তা তোমার ভালোর জন্যই রিদ। মাঝে মধ্যে খুবই মায়া হয় তোর জন্য। তাচ্ছিল্যময় স্বরে পিছন ঘুরে তাকবীর। দেখতে পায় রিচার্ড সিগারেট হাতে দূরে দাঁড়িয়ে আছে। গাড়িতে আর উঠল না তাকবীর, শব্দ করে লাগিয়ে দিল ডোর। রিচার্ড বরাবর দাঁড়ালো পকেটে হাত ঢুকিয়ে, অতঃপর গ্রীবা বাঁকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। হেসে নীরব ঠান্ডা স্বরে বলল, দে চাটনি, বেকার খাটনি। ফিল সো ব্যাড ফর ইউ ব্রো। সাময়িক সময়ের জন্য নিঃশব্দ হয়ে গিয়েছি, তবে মনে রাখিস, মেঘ কেটে গেলে সূর্য পুনরায় কিরণ দেয়, জয় আমারই হবে। জমানো ধোঁয়াগুলো বাষ্পের ন্যায় শূন্যে ছেড়ে দিল রিচার্ড। বৃদ্ধাঙ্গুলের ডগার অংশ কপালে চুলকানো ভঙ্গিমায় তুষ্ট হাসে বলল, যেখানে আকাশে থাকবে না সেখানে কিরণ দেওয়ার প্রশ্ন আছে কই থেকে? গম্ভীর হলো তাকবীরের রক্তিম চেহারা। আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। মানে ইউ আর আ লুজার। লুজার তো তুই হবি যখন এলোকেশি আমার হবে। সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অনড়ভাবে সিগারেট টানতে টানতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল রিচার্ড। উচ্চ শব্দে হাসলো তাকবীর, পরপর হাসি থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুই তো একটা রেপিস্ট। এর ভাবভঙ্গিমা পরিবর্তন দেখা মিলল রিচার্ডের চওড়াতা মুখে। এক পা করে তাকবীরের দিকে এগোতে থাকে আর বলে, ধর্ষণ করলে ঝোপঝাড়া নিয়ে যেতাম, নিজের সাজানো রাজপ্রাসাদে নিয়ে যেতাম না। আমার ছোঁয়া খুবই বিষাক্ত, অল্প স্বল্পই সয় না আমার, তাই সোজা নিজ কুঠিরে নিয়ে গিয়েছে। আকস্মিক তাকবীর চেপে ধরলো রিচার্ডের কলার, বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠ চেঁচিয়ে বলল, খবরদার, তোর এই নোংরা মুখ দিয়ে আমার ফুলের নাম নিবি না। তোর ফুল বাগানের মালিক আমি, আর সেই বাগানের সাধারণ একটা মালিক তুই। বলে এক ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে রিচার্ড। তাকবীরের চোখ দিয়ে আগুন ঝরছে। হঠাৎ করেই অস্বাভাবিকভাবে হাসলো তাকবীর। যা ধরতে পারবি না তা সামলানোর ক্ষমতাও তোর নেই। কপালের পাশের নীলবর্ণের রগগুলো ফুলে ফেপে উঠে রিচার্ডের। শার্টের অন্তরালে আচ্ছাদিত গান বের করে সরাসরি তাকবীরের মাথায় তাক করে রিচার্ড। তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, যেন কিছুই না, দুধ ভাত। গ্রীবা শূন্যে তুলে দুপাশে ঘোরালো, অধর জুড়ে বাঁকা হাসি। হঠাৎ বিদ্যুৎ গতিতে রিচার্ডের হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নিল তাকবীর এক থাবায়। একই মুহূর্তে একইভাবে দানবীয় মিশনতায় ঘুরে গান পয়েন্টে নিয়ে নিল লুকাসকে। রিভলভারটি সরু নল লুকাসের কণ্ঠনালীকে ঠেকে যেতেই লুকাস হকচকিয়ে যায়। তাকবীরের কোমরে আলগোছে তাক করে রাখা গান নিচে পড়ে যেতে নিলে মাটিতে পড়ার আগেই তাকবীর চমকপ্রদ দক্ষতায় সেটি ক্যাচ করে নেয়। হাতের দুটি হাতে দুটি আগ্নেয়াস্ত্র ধরে ফিরল রিচার্ডের দিকে। রিচার্ড যেন আগেই জানতো এমনটাই হবে। বাঁকা হেসে তাকিয়েছিল তাকবীরের চোখে। দুই শিকারীর দৃষ্টি মিলল। দুপাশের লোডেড অস্ত্র, উত্তেজনার মুহূর্ত যেন কোনো হলিউডের ক্লাইম্যাক্স। রিচার্ড একদম তাকবীরের মুখোমুখি এসে দাঁড়ালো, শটান হয়ে। রিচার্ড তাকবীরের তুলনায় কিছুটা লম্বা এবং সুগঠন। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রুপ। তুই মরবি, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জঘন্য মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু না, তোকে আমি মারব না, কারণ আমি মারলে শুধু তোর শরীর কষ্ট পাবে, অথচ তোর কপালে এমন মৃত্যু লেখা আছে যা তোর হৃদয় ভেঙে দেবে। তুই নিজের ভেতর থেকে শেষ হয়ে যাবে। তাকবীরেরও একই স্বর। তুই তো ভাঙার জন্য একটা হৃদয় আছে আমার, তোর তো সেটাও নেই। যে হৃদয় দিয়ে অনুভব করবি তুই মানুষ। রিচার্ডের মুষ্টিবদ্ধ হাতে তোয়াক্কা না করে তাকবীর মুহূর্তের মধ্যেই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে।
গাড়ির দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত রিচার্ড ধারালো দৃষ্টিতে চেয়ে থাকে। এটা ছিল সকালের দৃশ্যপট। তখন এলিজাবেথ গভীর নিদ্রায় আচ্ছন্ন। এলিজাবেথ ঘুম থেকে ওঠার আগেই তাকবীর আবার ফিরে আসে। সন্দেহ করার মতোই কোনো জায়গায় রাখেনি। মধ্যবেলার তারা বাইরে বের হয় একসাথে দুপুরে লাঞ্চ করে, টুকাটুকি কেনাকাটা করবে বলে। এলিজাবেথ কিছু গার্লি আইটেমস নিচ্ছিল। হঠাৎ হাঁটার মধ্যে অসাবধানতায় একটা ছেলের সাথে ধাক্কা লাগে, তবে ছেলেটার ক্ষেত্রে সেটা ইচ্ছাকৃত ছিল। তাকবীরের চোখে সর্বপ্রথমেই ধরা পড়ে ছেলেটার কুদৃষ্টি। তাকবীর ঝড়ের বেগে গিয়ে ছেলেটার কলার চেপে ধরে। ছেলেটা ইতালির নাগরিক এবং খুবই বদ। মুহূর্তেই হট্টগোল লেগে যায়। এলিজাবেথ টেনে টুনে তাকবীরকে সরিয়ে আনি। পরিস্থিতিতে সিকিউরিটি গার্ড এসে ছেলেটিকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। ছেলেটির উগ্র আচরণ সকলের চোখেই লেগেছিল। তাকবীর রাগে কিরমিরাতে থাকে। এলিজাবেথ এটা ওটা বলে ওকে শান্ত করার চেষ্টা করলো। একটা এমার্জেন্সি কলে তাকবীর একটু সাইডে যায়। এলিজাবেথের মনের স্বাচ্ছন্দ্যে জিনিস দেখতে থাকে। তাকবীর বলার পরও ভিতর থেকে ভয় একেবারে দূর করতে পারছে না। হঠাৎ এদিক সেদিক তাকাতে গিয়ে চোখ পড়ল পিছনে। লুকাস মাত্রই দৌড় দিতে যাচ্ছিল। তার আগে এলিজাবেথের চোখে পড়ে গেল। এলিজাবেথ এগিয়ে যায় লুকাসের কাছে। কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে লুকাস। এলিজাবেথের ব্রুজোড়া কুচকানো, সন্দেহবাতিক দৃষ্টিতে তাকিয়ে বলল, লোকা ভাই, আপনি এখানে? ওই দিনের পর থেকে লুকাসের প্রতি এক অদৃশ্য নির্ভরতা কাজ করে এলিজাবেথের। ভয় হচ্ছে না আজ কেন জানি। লুকাসের কাঁচুমাচু ভাব চলে গেল। গদগদে গলায় আওড়ায়, এই মেয়ে, সত্যি করে বলো তো, তুমি স্বামী রেখে আমার বসের সাথে পরকীয়ায় জড়িয়ে গিয়েছো কিনা? বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। গমগমে স্বরে বলল, মানে? না হলে তুমি জানলে কি করে বস আমাকে লোকা ডাকে? ভেঙচি কাটে এলিজাবেথ, বলে, ওটা তো আমি এমনিই বললাম। চোখ ছোট ছোট করে লুকাস বিন্দু পরিমাণ বিরক্ত প্রকাশ করে বলে, এত ঠিকই তো ঘড়ির টাইমও না, যতটা তোমার টাইম ঠিক। এলিজাবেথ চেহারাকে বাচ্চাদের মতো ভোলা ভালা বানিয়ে জানতে চাইল, আবার কি করলাম? আমি যেতে চেয়েও যেতে পারলাম না, তার আগেই দেখে ফেললে। তা আপনি মেয়েদের শপে কি করছিলেন? গুন্ডামি রেখে ইপ্রিজিং করা শুরু করে দিয়েছেন নাকি? বড় হই তোমার মেয়ে, সম্মান দিয়ে কথা বলো। দুহাতে মুখ চেপে হাসতো এলিজাবেথ। পরপর রসকস, টকঝাল, মিষ্টি, নুন সব একসাথে মেখে ন্যাকামো করে বলতে থাকে, আমার প্রাণপ্রিয় ধর্মের ভাই, আরেক মায়ের পেটের ভাই, সদ্য জন্ম নেওয়া লুকাস ভাই, আমার প্রিয় তোমার প্রিয় সর্বজনীয় লুকাস ভাই, ভাই ভাই সবার ভাই লুকাস ভাই। হে ভাই, যদি একটু দয়া করুণা সূচক এই অভাগীটাকে একটু ভাগ্যবান বানাতে যদি বলতেন, যে কিভাবে আপনার পদধূলি এই জগতে এসে পড়ল, মন প্রাণ জান কলিজা হার্টবিট সব কিছু পুলকিত হয়ে বঙ্গোপসাগরে সাঁতার কাটতে যাচ্ছিল, কিন্তু আপনার কথা মনে পড়তেই জীবনটা নতুন করে ফাটল। তবে ভাই, আপনি যদি কখনো ভাবতেন এই অভাগীর জীবনটা কিভাবে উন্নত হবে, তাহলে আপনি সেই গোপন সূত্র জানাতেন, যার মাধ্যমে আমাদের মতো গরিবদের সাফল্যের সীমানায় পৌঁছে দিতে পারবেন ভাই। তাজ্জব বনে গেল লুকাস। বাক্য হারায়। থ মেরে চেয়ে থাকলো এলিজাবেথের দিকে, যে শিশুর মতো মুখ বানিয়ে রেখেছে। পরপর গালা খাসকি দিয়ে পরিষ্কার করে নিয়ে ক্ষীণ আওয়াজে বলল, তোমাকে মেয়ে আমি শান্তশিষ্ট ভদ্র ভেবেছিলাম, কিন্তু আমি তো এর থেকেও বেশি ভদ্র। এলিজাবেথ আগ বাড়িয়ে জবাব দিয়ে দিল। তপ্ত শ্বাস ফেলে লুকাস। এই মেয়েকে খুবই চুপচাপ ভেবেছিল, এখন দেখে এটা আস্ত বাচাল। লোকা ভাই বললেন না তো? কি বলবো? কেন এসেছেন এখানে? হঠাৎ করেই লুকাসের অবয়বে লজ্জাময় আভা ফুটে ওঠে। ঢলে ঢলে হলো কণ্ঠস্বর, সাদা হবার ক্রিম নিতে এসেছি। কিন্তু আপনার তো ফুল হোয়াইটিং বডি লোশন লাগবে, শুধু ক্রিম তো হবে না। ধমক দিয়ে থামিয়ে দিল লুকাস। চুপসে যায় এলিজাবেথের মুখ। রাজবাড়ি আওয়াজে বলল, আমার সুইটির জন্য নিতে আসছি, বিয়ে করব খুবই দ্রুত। সুইটি চায় বাচ্চা যেন আমাদের মতো না হোক, তাই এখান থেকেই ক্রিম দেওয়া শুরু করব। এলিজাবেথের গম্ভীর গলা বলল, কালো রং কি খারাপ? লুকাসের কণ্ঠ খাদে নামলো খানিকটা। না, তবে সমাজে খুবই অল্প মূল্যায়িত। খারাপ লাগা শুরু হয় এলিজাবেথের। তবে কালো বা সাদা যাই হোক না কেন চিন্তা নেই, আমার মেয়ে ছেলে এমনিতেই প্রেমে হবে না।
বাপের ভয়েই পালাবে সব। পরিবেশ স্বাভাবিক পর্যায়ে নিয়ে গেল লুকাস। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। হাসতে হাসতে পেট চেপে ধরে, হাসি যেন দুটি ছড়াচ্ছে চারিপাশ। অপরদিকে এক অদৃশ্য শক্তি নজরবন্দি করে রেখেছে ল্যাপটপ স্ক্রিনে। সামনের প্রজেক্টরে কোম্পানির এমডি নতুন বিল্ডিংয়ের প্লট দেখাচ্ছে। সেদিকে কোনো ভাবান্তর নেই হৃদয়হীন গ্যাংস্টার বসের। অনড়ভাবে চেয়ে আছে মুক্ত দানার মতো ঝকঝকে হাসিতে, চোখে অপ্রকাশিত কিছু একটা। কানে ব্লুটুথে শোনা যাচ্ছে হাসির রিনঝিনের শব্দ। অভিব্যক্তি স্বাভাবিক, শক্ত। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথের। লুকাস চোখ গরম করে চোখ রাঙানি দিল। হাসি থামালো এলিজাবেথ, তবে কথা বন্ধ হয় না। মিটি হেসে বলল, দিচ্ছি দোয়া করে, বাচ্চা হবে হালি হালি। আশ্চর্যজনকভাবেই খুবই খুশি হলো লুকাস। গদগদে গলায় বলল, থ্যাংক ইউ, ইউ আর আ গুড গাই মিষ্টি মেয়ে। বিহব্বল হয়ে ওয়েলকাম বলতে যাবে এলিজাবেথ, তখনই মস্তিষ্কে এক ঝটকা পড়লো। দু হাতে কোমর বেঁধে দাঁড়ালো, ঝাঁঝালো স্বরে মৃদু চেঁচিয়ে বলল, এই আপনি আমাকে কি বললেন? লুকাস যেন বিনা দোষে আসামি, কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের জাস্টিসের জন্য বয়ান দেওয়ার মতো করে বলল, আরে গায়ে কি জানো না? ভুল বললাম কি? আজব, গায়ে হলো নারী, গরু, যারা বাচ্চা দেয়। তুমিও তো নারী, বাচ্চা জন্ম দিতে পারবে। ঘুরে ফিরি ওই একই হলো না? একটা অসভ্য লোকের সাথে থাকতে থাকতে আপনিও একটা অসভ্য হয়ে গিয়েছেন। হনহনিয়ে অন্যদিকে চলে যায় এলিজাবেথ। লুকাসও হেসে অপর দিকে হাঁটা দিল। এলিজাবেথ লিভিং রুমে ছিল, টিভিতে নিউজ চলছে। তাকবীর মাত্রই ফিরল। একটু পর স্টাফ এসে রাতের খাবার দিয়ে যাবে। একটা জরুরি মিটিংয়ে অ্যাটেন্ড করবে তাকবীর, তাই নিজের রুমেই আছে আপাতত। হঠাৎ এলিজাবেথ হুড়মুড়িয়ে ঢুকলো তাকবীরের রুমে। তাকবীর অবাক হলো কিছুটা এলিজাবেথের এহেন আচরণে। এলিজাবেথের চোখ মুখে ভীতি। নিউজ দেখেছেন? তাকবীর ল্যাপটপ ওপেন করতে করতে সহজাত বলল, হ্যাঁ, আসার সময় দেখলাম। এটা শপিং মলের ওই ছেলেটা না? কোন ছেলে? ধৈর্যহারা হয় এলিজাবেথ। আরে ওই যে ধাক্কা লাগলো না আমার সাথে, ওই ছেলে। কে জানি খুব বিধ্বস্তভাবে মেরেছে, মুখ একদম থেতলে দিয়েছে, লাইভ নিউজে দেখাচ্ছে। বাজে ছেলে, হয়তো কোনো পাপের ফল পেয়েছে। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই চোখ যায় তাকবীরের হাতে। ওর বাঁ হাতে সাদা ব্যান্ডেজ করা। আপনার হাতে কি হয়েছে? এলিজাবেথের কথায় হাতের দিকে তাকালো তাকবীর। পরপর বিরক্তি মাখা স্বরে আওড়ায়, এখনকার ড্রাইভারগুলো এত রুডলি গাড়ি চালায়। আসার সময় একটা বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে আসলাম। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই তাকবীরের ফোন বেজে উঠল। ফোনটি ছিল এলিজাবেথের পাশেই। তাকবীর কাজ করতে করতে বলল, কে দেখো তো একটু। এলিজাবেথ ফোনের দিকে তাকিয়ে বলল, ডক্টর। তৎক্ষণাৎ ছোঁ মেরে ফোনটি হাতে তুলে নিল তাকবীর। হেঁটে বাইরে চলে গেল। খুবই অবাক হয় এলিজাবেথ। প্রিন্সেস এলিজাবেথ। অতঃপর প্রোফাইল পিকচারে ছবিটি বসিয়ে দিল। ব্যাস হয়ে গেল এলিজাবেথের জীবনের সর্বপ্রথম খোলা ফেসবুক অ্যাকাউন্ট। লম্বা করে শ্বাস ফেলে নিল এলিজাবেথ। হঠাৎ করে টিং টিং শব্দ হতেই থাকে। এলিজাবেথ কৌতূহল নিয়ে ফোন হাতে নিল। নোটিফিকেশন চেক করতেই চোখ কপালে উঠে যায়। মুহূর্তের মধ্যে এত ফ্রেন্ড রিকোয়েস্ট। এলিজাবেথের কাছে এই সকল কিছুই নতুন, তাই নর্মাল জিনিসগুলো খুবই বিচলিত করছে ওকে। দুপুরে ঘুমিয়েছিল এলিজাবেথ। ঘুম থেকে ওঠার পরপরই মাথায় ভূত চেপে বসে আইডি খুলবে। যেই ভাবা সেই কাজ, ইউটিউব ঘেটে ঘুটে খুলে নিল। তাকবীর হসপিটালে গিয়েছে, আসতে খুব রাত হবে। এলিজাবেথ অনেকবার প্রশ্ন করলেও কোনো উত্তর দেয়নি। জানিয়েছে রাতে এসে জানাবে। যাওয়ার আগে বারবার বলে গিয়েছে তাকবীর এলিজাবেথকে যেন কোনো দরকার ছাড়া রুম থেকে বের না হয়, আর কোনো সমস্যা হলে যেন তৎক্ষণাৎ রিয়ানকে জানায়। নতুনের প্রতি আমাদের স্বাভাবিক কৌতূহল চিরকালীন। মানুষের মন নতুন কিছু দেখার, জানার আর ছোঁয়ার আকাঙ্ক্ষায় সব সময় তীব্র। এলিজাবেথ এশার সালাদ আদায় করে ফোন নিয়ে আড়ম্বরে শুয়ে পড়ল। ঘাঁটতে থাকে ফেসবুক। অতিরিক্ত মেসেজ আসার কারণে সে কখনোই মেসেঞ্জার কেটে দেয়। এই জিনিসগুলোতে এখনো সহজ নয় এলিজাবেথ। স্ক্রল করতে করতে হঠাৎ একটা অপ্রত্যাশিত জিনিস নজরে আটকায় এলিজাবেথের। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ফোনে উঠে বসে বারবার ছবিটা জুম করে দেখতে থাকে।
ছবিটা গ্যাংস্টার বস রিচার্ড কায়নাতের। আরও 2 বছর আগে সোশ্যাল প্ল্যাটফর্মে মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল ছবিটি। কাতার এয়ারপোর্টে তোলা এটি। সম্ভবত কেউ দূর থেকে তুলেছিল ছবিটি। সচরাচর শৌখিন স্বভাবের মানুষরা বা বিশেষ করে রিচার্ডের মতো পোস্ট যারা দেয় তারা ইন্টারন্যাশনালি যাত্রার ক্ষেত্রে তাদের ফর্মাল ড্রেস আপে দেখা যায় অহরহ। তবে রিচার্ডের সকল কিছুতেই বৈচিত্র্যতা। রিচার্ডের পরনে ছিল অতি ছোট একটা কালো শর্টস আর ফুল হাতার ওভারসাইজ কালো সোয়েটার। কালো পোশাকে পরিশীলিত এবং রহস্যময় চেহারাকে আক্রমণাত্মক একটা লুক দিতে সক্ষম হয়েছিল, সেই সাথে ব্ল্যাক সানগ্লাস। জোরে জোরে হাঁটার কারণে সিল্কি লম্বা চুলগুলো ঢেউ খেলাতে থাকে। একই সাথে সুগঠন দেহভঙ্গি থেকে মেজাজপূর্ণ এক ম্যাজেস্টিক আভা প্রকাশিত হচ্ছিল রিচার্ডের কায়াতে। ধারালো চিবুকে ছিল না কোনো হাসির ছাপ। কমেন্ট বক্স চেক করে এলিজাবেথের গাল গরম হয়ে যায়। একজন গ্যাংস্টারেরও এত ফ্যান ফলোয়ার্স, অবিশ্বাস্য। আরও কৌতূহল জাগলো এলিজাবেথের। সার্চ অপশানে গিয়ে রিচার্ড লিখে সার্চ দিল। তবে রিচার্ডের কোনো নিজস্ব অ্যাকাউন্ট নেই। তবে যত ফ্যান পেজ আছে এগুলো আজকে গুনেও শেষ করা যাবে না। ক্যাপশন কমেন্ট দেখে কান দিয়ে ক্রমশ ধোঁয়ার উত্তাপ বাড়তে থাকে এলিজাবেথের। কপালে বিরক্তির ছাপ ফুটে ওঠে। তড়িঘড়ি করে রিচার্ডের নাম কেটে দিয়ে ফোন বিছানায় ছুঁড়ে মারে। 2 হাতে গাল চেপে ধরে বসে থাকে। চুপসানো মুখে বিড়বিড় করে, গ্যাংস্টার মাফিয়াদের উপর ক্রাশ খাওয়ার যুগে আমি এখনো হিরো আলমে মজে আছি। নাইট ক্লাব যেন পাপের এক নিখুঁত অন্দরমহল। এটি শুধু টাকা উড়ানোর জন্য নয়, নৈতিকতার পরনেও এক চতুর ফাঁদ। সেখানে অর্ধনিগ্ন শরীরের দেহ নাচে লালসার তালে, গা ঘেঁষা নৃত্যের ছলনায়। চারপাশে মদের ঢল, ধোঁয়া ঢাকা বাতাসে ঢেকে যায় বাস্তবতা। বড় বড় ব্যবসায়ী গ্যাংস্টার মাফিয়াদের জন্য এটি এক স্বর্গরাজ্য, যেখানে শয়তানের মুখোশ পরে চলে রিফ্রেশমেন্টের অভিনব আয়োজন। এটি শুধু বিনোদনের নয়, অন্ধকার জগতের এক অভিজাত মিলনমেলা। ইতালির সব থেকে নামকরা নাইট ক্লাব হলো রিজিয়ন। লেটার নাইট আর স্ট্রোব আলোয় ঝলকাচ্ছে চারিপাশ। মদের কদর্যে গন্ধে মাতোয়ারা চতুর্পাশ। মধ্যমঞ্চ উন্মাদনায় ঢলাঢলি করে নৃত্য করছে নারী পুরুষ সংমিশ্রিতভাবে। ডিজে স্ট্যান্ডে দাঁড়িয়ে মিউজিশিয়ান নিয়ন্ত্রিত করছে পুরো পরিবেশ। হাত উঁচু করে উৎসাহ দিয়ে নাচতে নাচতে নাচাচ্ছে সকলকে। বার কাউন্টারের উপর মাথা এলিয়ে শুয়ে আছে এক অর্ধনগ্ন রমণী। তার শরীরে যা আছে তা পোশাকের নামমাত্র। ভাঁজগুলো যেন ইচ্ছাকৃতভাবে উন্মোচিত। দূর থেকে চেয়ে থাকে অনেক চোখ লালসায় ভরা, কিন্তু সাহস নেই কারো কাছে যাবার বা পাশে বসার। আশেপাশে রয়েছে বিশেষ নিরাপত্তার জন্য থাকা বিশেষ প্রোটোকল, একটি অদৃশ্য দেয়ালের মতো, যা শুধু দূরত্ব বাড়ায়। মেয়েটি একটু পরপর মাথা তুলতে চায়, কিন্তু নেশার ভারে পারে না। চোখ বুজে ঢুলছে শুধু। চারপাশে আলো আর মদের গন্ধে আচ্ছন্ন এক দমবন্ধকর পরিবেশ। হঠাৎ সাউন্ড সিস্টেমের তীক্ষ্ণ গান থেমে গেল। উন্মাদ নাচ থেমে গিয়ে বিরক্তির ছাপ ফুটে ওঠে উপস্থিতদের চোখে মুখে। কয়েকজন রাগে ফেটে চিৎকার করে ম্যানেজারকে গালি দিতে থাকে অকথ্য ভাষায়। ঠিক সেই সময় কারো পায়ের ভারী শব্দে থমথমে হয়ে উঠল পরিবেশ। ঝাপসা চোখে সবাই পিছন ফিরে তাকায়। মুহূর্তে স্তব্ধতা নেমে এলো সকলের মাঝে। একজন মধ্যবয়সী লোক লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে কাউন্টারের দিকে। দৈনিক গঠনে মনে হচ্ছে সে এক বিশাল সাম্রাজ্যের মালিক। তার পিছু পিছু চলছে একদল সশস্ত্র সৈন্য, প্রত্যেকের কড়া দৃষ্টি, হাতে অস্ত্রের ঝলকানি। একে একে ক্লাব থেকে বেরিয়ে যেতে লাগলো সবাই। বাতাসে ভয়ের গন্ধ। আলো আধারের এই রঙ্গমঞ্চে থমকে গেছে রাতের উন্মাদনা। লোকটি গিয়ে থামলো মেয়েটির সামনে। লারা স্ট্যান্ড আপ প্রিন্সেস। ড্যাড তুমি? লারা মাথা তুলল। ঝাপসা চোখে অবলোকন হয় জেমসের সুগভীর চোখ, যেখানে চিন্তার ছাপ স্পষ্ট। গাল ছড়িয়ে হাসলো লারা, মাতাল স্বরে বলল। জেমস মেয়ের মাথায় হাত বোলাতে থাকে। কর্মজীবনের কঠোর বৈশিষ্ট্য থেকে বেরিয়ে একজন আদর্শ বাবার রূপে রূপান্তরিত হয়। হালকা হেসে মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ কোমল স্বরে বলল, এয়ারপোর্টে গাড়ি পাঠানো হয়েছিল, তুমি ম্যানশনে না গিয়ে বাড়ি আসলে কেন? অযথা হাসতে থাকে লারা, বলল, মসজিদে।
তপ্ত শ্বাস ফেলে জেমস। আদরের একমাত্র মা মরা মেয়েকে কর্মজীবনের ব্যস্ততায় পর্যাপ্ত সময় দেওয়া হয়নি কখনোই। ফলস্বরূপ আজ আয়ত্তের বাইরে। জেমস লারাকে ধরে তুলতে থাকে, লারা ঢলতে থাকে, নিজ পায়ে দাঁড়ানোর ক্ষমতা অবধি নেই, তবুও বাধা দিল। I can manage. I was আবারও হাসতে থাকে লারা, হাসতে হাসতে গম্ভীর হয় কণ্ঠস্বর। নেশাগ্রস্ত অবস্থাও 4-5 জনকে খালাস করার ক্ষমতা আমি রাখি, ড্যাড। মেয়ের কথায় শব্দ করে হাসলো জেমস। গার্ডরা তেরছা তাকিয়ে আছে লারার দিকে নোংরা দৃষ্টিতে। আকস্মিক কেঁপে উঠল সমস্ত ক্লাব বিকট শব্দে। একজন গার্ড ধাতব মেঝেতে পড়ে ছটপট করতে থাকে গোপনাঙ্ক ধরে। একটা সময় নিষ্পত্তি ঘটে সকল যন্ত্রণার আরেকটি গুলিতে। মগজে রক্তক্ষরণের মাধ্যমে প্রাণ পাখি উড়াল দেয় দূর আকাশে। সকল গার্ডরা ভয়ে 2 কদম পিছিয়ে গেল। ঘটনাটি নিমেষের মধ্যেই ঘটে যায়। জেমস হতভম্ব হয়ে তাকায় কোমরে হ্যান্ডগান ক্যারিতে, তবে ক্যারি ফাঁকা। লারা রিভলভার হাতে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোনায় লেপ্টে আছে শয়তানি হাসি। এক ঘটনার রেশ কাটাতে না কাটাতেই শুরু হলো আরেক বিপত্তি। হঠাৎ করে প্রাইভেট লঞ্চ থেকে হুড়হুড় করে বেরিয়ে এলো অর্ধসংখ্যক অস্ত্রধারী লোক। মুহূর্তে জেমসের গার্ডরা অস্ত্র তাক করে প্রস্তুত হয়ে গেল। পক্ষ বিপক্ষ দল মুখোমুখি দাঁড়িয়ে, কেউ কারো দিকে চোখ সরাচ্ছে না। উত্তেজনায় থমথমে পরিবেশ। এমন সময় সরে গেল লঞ্চের ভারী পর্দা। ভেতরে দেখা গেল রিচার্ডকে, কাউচে হেলান দিয়ে বসে, হাতে মদের বোতল। চারপাশে কি ঘটছে সেদিকে তার কোনো হুঁশ নেই। পাশে দাঁড়িয়ে ছিল লুকাস। জেমসকে দেখা মাত্র চিবুক শক্ত হয়ে গেল। লুকাস গান বের করে গান পয়েন্টে নিয়ে নিল জেমসকে। জেমসও প্রতিক্রিয়ায় একইভাবে গান পয়েন্টে নিয়ে নিল লুকাসকে। চারপাশে উত্তেজনা যেন কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত। এমন টান টান উত্তেজনায় লারার চোখে অন্য কিছু, অনড়ভাবে চেয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ড তখনও শুধু মদ খেয়েই যাচ্ছে, ঘাড় এপিটোপিট করে দেখতে থাকলো। লারার ঘোলা চোখ দুটি রিচার্ডের পা থেকে মাথা পর্যন্ত শিকারের মতো জড়িয়ে রেখেছে। এ যেন অধিকার প্রতিষ্ঠার প্রয়াস। উপস্থিতি ছিল ভিলেনের মতো, শীতল, নির্লিপ্ত এবং ভয়ঙ্কর। তবে ভিতরে ভিতরে খুবই ক্ষুব্ধ হচ্ছে রিচার্ড। কেন একবারও তাকাচ্ছে তার দিকে, যেখানে সকলের সেন্টার অফ অ্যাটেনশন সে সর্বদা। জেমসের চোখ দিয়ে আগুন ঝরছে, দৃষ্টি রিচার্ডের দিকে। লুকাস ট্রিগারে আঙুল চেপে রেখে বলল, বস আজই খেলা শেষ করে দিই কোবরা গ্রুপের। এখনো পর্যন্ত মাথা তুলেনি রিচার্ড। বিরক্তের চ উচ্চারণ করে ক্ষীণ আওয়াজে বলল, মুড নেই আজ। লুকাস কিছু বলতে যাবে, তখনই আচানক লারা ঢলতে ঢলতে গিয়ে পড়ল রিচার্ডের পাশে। রিচার্ডের হাত ছিল কাউচের উপরে ছড়ানো। লারা পাশে এসে পড়ার আগেই হাত সরিয়ে নিল রিচার্ড। লারা কুচকানো ব্রুজোড়া সহিত বাঁকা হাসলো, ঠোঁটের এক কোণ এলিয়ে গ্রীবা বাঁকিয়ে মনে মনে আওড়ায়, গ্যাংস্টার ইন গ্রেট, জেন্টলম্যান ইন গেস। জেমস ঝড়ের বেগে ছুটে গিয়ে মেয়েকে বুকে তুলে নিল, রিচার্ডকে গান পয়েন্টে নিয়ে ক্রোধ মিশ্রিত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমার মেয়ের সামনে কোনো ঝামেলা চাই না, জোরদার সৌন্দর্য মোটাও। লুকাস শুধু রিচার্ডের আদেশের অপেক্ষায় আছে। তবে রিচার্ড নিজের কাজে অটল। হঠাৎ করে রিচার্ডের ফোনে টিং শব্দ হয়। ফোন হাতে নিতেই রক্ত মাথায় উঠে যায় রিচার্ডের। কোনো দিকে না তাকিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। লুকাস আশ্চর্য হয়ে গেল রিচার্ডের কাছে। পরপর সেও বেরিয়ে গেল জেমসের দিকে চোখ গরম করে তাকিয়ে। লারা তখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল রিচার্ডের যাওয়ার পানে। সারাদিন রুমেই ছিল এলিজাবেথ। একগুঁয়েমি কাজ করতে শুরু হয় হঠাৎ করেই। তাই একটু রুফটপে হাঁটতে বের হয় এলিজাবেথ, প্রকৃতির শীতল বাতাস নেওয়ার জন্য। আকাশে আজ অসংখ্য তারা, সম্ভবত পূর্ণিমা আজকে। চাঁদের জ্যোতি খুবই প্রখর। প্রকৃতির সতেজ বাতাস এলিজাবেথের শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতে থাকে। হঠাৎ দরজা লাগানোর বিকট শব্দে কেঁপে উঠল এলিজাবেথ। চকিতে পিছন ফিরে ঘুরতে শিউরে ওঠে শরীর। তৎক্ষণিৎ বেড়ে যায় হার্টবিট। এক পা করে পিছাতে থাকে, এগোতে থাকে রিচার্ড। এলিজাবেথের চোখে আতঙ্ক স্পষ্ট। রিচার্ডের প্রতিটি কদমে হৃদস্পন্দন তীব্র থেকে তীব্র হতে থাকে। রিচার্ডের মাস্কের অন্তরালে চেহারা ঢাকা থাকলেও ক্রোধের আগুন চোখে স্পষ্ট। প্রতিটি দৃষ্টি যেন এক অপ্রতিরোধ রাগের প্রকাশ, যা মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হতে পারে। পিছাতে পিছাতে এলিজাবেথের কোমর গিয়ে ঠেকে রেলিংয়ের সাথে।
কাঁপলো অভ্যন্তর। রিচার্ড শক্ত চিবুকে এসে দাঁড়ালো এলিজাবেথের অতি নিকটে। এলিজাবেথের শরীর থরথর করে কাঁপতে থাকে। রিচার্ডের কাছে থেকে ভেসে আসা মদের গন্ধে ভিতর থেকে উল্টে আসে সব। যথাসম্ভব নিজেকে শক্ত রাখার প্রচেষ্টা করলো। রিচার্ড একটানে মুখ থেকে মাস্ক খুলে ফেললো। উদীয়মান হয় ক্রোধে মটমট করতে থাকা ধারালো চোয়াল, ইস্পাতের মতো ধারালো গালের কাটা দাগ। শরীর খুব সস্তা হয়ে গিয়েছে না? গলা দিয়ে কথা বের হয় না এলিজাবেথের, বহু কষ্টতে আওড়ায়। মানে? রিচার্ডের নীরব ঠান্ডা স্বর। আইডি থেকে নিজের ছবি। কেন? ভয়ের মধ্যেও ললাটে ভাঁজ সুকঞ্চিত হয়। বুঝতে পারলো না এটা রিচার্ড জানলো কি করে, তাও এত অল্প সময়ের মধ্যে। ভাবনার মধ্যেই হঠাৎ রিচার্ড দুহাতে চেপে ধরলো এলিজাবেথের কোমর। শরীর জুড়ে যেন বৈদ্যুতিক স্রোত বয়ে গেল এলিজাবেথের। কিন্তু রিচার্ডের পরবর্তী কাজে বুকের ভিতর ধাপ করে উঠল। রিচার্ড এলিজাবেথকে রেলিংয়ে বসিয়ে দিল। নিচের দিকে তাকাতে শিউরে উঠে সমস্ত শরীর। এলিজাবেথ জীবন বাঁচানোর তাগিদে খামচে ধরে রিচার্ডের কোট। জুবুতুবুভাবে কাঁপতে থাকে গরম। নিজেরই অপরূপ সৌন্দর্য কাকে দেখাতে চাচ্ছ? এলিজাবেথ নিশ্চুপ। রিচার্ডের ঠান্ডা স্বর ভয়কে আরো ঘনীভূত করে তোলে। অভ্যন্তরে শুরু হয় এক অদৃশ্য সংঘর্ষ। ধীরে ধীরে বদলে যেতে থাকে রিচার্ডের দৃষ্টিভঙ্গি। কণ্ঠস্বর হয়ে ওঠে আরো গাঢ়, রহস্যময়। মস্তিষ্ক ফিরে পায় তার চিরাচরিত পৈশাচিক প্রবৃত্তি। অধরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে রিচার্ড তার ড্রাগনের ট্যাটু খচিত হাতটি রাখে এলিজাবেথের উরুর উপর। থেমে যায় এলিজাবেথের হৃদস্পন্দন। নারীবাদী আত্মা শিহরিত হয়। কাঁটায় কাঁটায় যেন বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। অনেকক্ষণ ভালোভাবে বলেছে, বুঝিনি। এখন দুষ্ট কথা বলবো। দুইটা বাক্য ঠান্ডা গলায় উচ্চারণ মানের গ্যাংস্টার বসের ভালো কথা এবং অনেকক্ষণ ধরে বোঝানো। গ্যাংস্টার বসের মতো তার কথা এবং মনোভাব অনেকক্ষণ ভাবা, যা রিচার্ডের বৈশিষ্ট্যের সাথে এসব একদম যায় না। উড়ুর উপরের কাপড়ের অংশে খামচে ধরে রিচার্ড। ব্যথায় চোখ মুখ কুঁচকে রিচার্ডের হাত চেপে ধরে এলিজাবেথ। রিচার্ডের দৃষ্টিভঙ্গি বাজে কিছুর ইঙ্গিত দিচ্ছে। একটু একটু করে উড়ুর অংশের কাপড় উপর তুলতে থাকলো রিচার্ড। এক অদ্ভুত স্বরে আওড়ায়, মাই লাভ ল্যাঙ্গুয়েজ ইজ ফিজিক্যাল টাচ। ক্রমশ হাতের গতি বাড়তে থাকে। কেঁদে দেয় এলিজাবেথ। রিচার্ড কিছু বলতে যাবে তখনই ফোন বেজে ওঠে। চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে রিচার্ড। এরপর এলিজাবেথকে চোখ রাঙানি দিয়ে ওকে নামিয়ে হনহনিয়ে চলে যায়। জোরে জোরে শ্বাস ফেলতে থাকে এলিজাবেথ। আর এক মুহূর্তও দাঁড়ায় না। রুমে গিয়ে দরজা আটকে দেয়। আর একটু হলেই দম আটকে মারা যেত। গাড়ি চলছে কোবরা ম্যানশনের উদ্দেশ্যে। লারা সেই কখন থেকে একা একাই হাসছে ঠোঁট কামড়ে। জেমস খেয়াল করলো মেয়ের অদ্ভুত আচরণ। তার তীক্ষ্ণ মস্তিষ্ক খুবই সহজেই হাসির অজানা কারণটা ধরে ফেলে। লারা হাসতে হাসতে উত্তর দিল জড়তাবিহীন গলায়, লাভ ইজ ব্রাউন ড্যাট। বিরক্ত হয়ে মৃদু চেঁচালো জেমস, হি ইজ এ রেড ফ্ল্যাগ। লারার একই স্বরে জবাব, বাট আই এম কালার ব্রাউন। সংযম হারাতে থাকে জেমস। উগ্রতা ভেঙে হিংস্র পশুর মতো গর্জন তোলে। কি জানো ওর সম্পর্কে? হি ইজ এ মার্ডার ও সাইকোপ্যাথ। এভরিওয়ান নোজ হিম আজ এ কিলিং মিশন। ঠোঁট কামড়ে হাসলো লারা। হাসতে হাসতে বলল, বাট হি ইজ এ ড্যাম হ্যান্ডসাম ড্যাট। বিরক্তে মেয়ের দিক থেকে মুখ ফুরিয়ে নেয় জেমস। আর যাই হোক, কখনো পারবে নিজের জাতশত্রুর কাছে মেয়েকে তুলে দিতে? মনে মনে ছাক কষতে থাকে এক ধ্বংসযজ্ঞে। হ্যালো ভালো মানুষ, এলোকেশি, কখন আসবেন আপনি? একটু দেরি হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। খাবো না, খেতে ইচ্ছে করছে না। কেন, মন খারাপ? না তেমন কিছু না। আচ্ছা রাখলাম। ফোন কেটে দিল এলিজাবেথ। শেষবারের মতো নিজের আড়িতে ঢুকতে চাইলো। বরাবরের মতো এবারও ফলাফল শূন্যের কোঠায়। রাগিয়ে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। কান থেকে ফোন নামিয়ে রিয়ানের নাম্বারে কল দিল তাকবীর। সাথে সাথে রিসিভ হয় ওপাশ থেকে। শোনা গেল তাকবীরের গুরু গম্ভীর গলা, ওয়েল ডান। এই ফোন দিয়ে যেন আর কোনো অ্যাকাউন্ট না খোলা যায়। ওই পাশ থেকে কি উত্তর আসলো তা অজানা। কল কেটে দিল তাকবীর। পরপর হাতের ক্যানোলার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। রহস্যময় হাসি দিয়ে অস্পষ্টভাবে আওড়ালো, আমার নামে লিখিত সৌন্দর্য শুধু আমিই দেখি। ধরিত্রীতে তখন আধারের চাদর টানানো।
ঘড়ির কাঁটায় টাইম মার্ক জানান দিচ্ছে সময় তখন 12:14। যদিও দেশীয় কালচারে তখন মাঝরাত, তবে ইতালিতে সবে সন্ধে মাত্র। এলিজাবেথের চোখে ঘুম নেই, বারবার এপাশ ওপাশ হচ্ছে। ভয়ে রাতের খাবারও খায়নি, জড়সয় হয়ে আছে যথেষ্ট। অস্পষ্ট ভয়ের শ্বাসে ঘরটা যেন আরো তিক্ত। অন্ধকারে চাপা পড়া অনুভূতি তাকে ধীরে ধীরে গ্রাস করছে। চোখ বন্ধ করলে ভেসে উঠছে রিচার্ডের নীল চোখের সেই লালসালুর দৃষ্টি। গা শিউড়ে উঠছে প্রতিবারই। মনে হয় যেন সেই ভয়ঙ্কর চোখে কোনো অন্ধকার গভীরতা, এক ভয়াবহ চুম্বকীয় শক্তি, যা এলিজাবেথকে বারবার টেনে নিয়ে যায় এক অজানা আতঙ্কের দিকে। হঠাৎ করেই দরজায় খটখট শব্দ হতে থাকে। লাফিয়ে শোয়া থেকে উঠে এলিজাবেথ তড়িঘড়ি করে ফোন হাতে নিল। তাকবীরের মেসেজ দেখতে পেয়ে ছুটে যায় দরজা খুলতে। তাকবীর আগে ভাগেই ফোন করে জানিয়ে রেখেছিল ওর ফোন কিংবা মেসেজ ছাড়া যেন দরজা না খুলে। তাই আর এলিজাবেথ দেখলো না কে দরজা খুলে দিল। দরজা খুলতেই নিমেষেই উজ্জ্বল মুখশ্রীতে আধার নেমে আসে। মুহূর্তের মধ্যে অভ্যন্তরে শিউরে গায়ে কাটা দিয়ে উঠল। ধাপ করে দরজা লাগাতে গিয়েও পারল না। রিচার্ড এক হাতের মাধ্যমে আটকে ফেলে। এলিজাবেথ দরজায় ঠেলতে থাকে। শেষ পর্যন্ত না পেরে ভিতরে দৌড়ে পালাতে চায় অভিশপ্ত সেই রাজার হাত থেকে বাঁচার জন্য। তবে এত সহজে তা কি করে হতে দেয় গ্যাংস্টার বস? খপরে পিছন থেকে টেনে ধরলো এলিজাবেথের হাত। ঘূর্ণিতে পিছন ফিরে এলিজাবেথ ভয় আর ক্ষোভে কাঁপতে কাঁপতে চিৎকার করলো, কেন বারবার অভিশাপের মতো এসে আমার জীবনটাকে বিষিয়ে তুলছেন? রিচার্ড স্বর একদমই ঠান্ডা, যেন সুনামির পূর্বাভাস। আমার সাথে ছলনা না, শালার যতই ঠান্ডা থাকতে চায় ততই আমাকে নিজ রূপে ফিরে যেতে বাধ্য করে পালমার্কা জনগণ। আতঙ্কিত চোখ জোড়া ছোট হলো কিঞ্চিত। মানে বোঝাচ্ছে আমাকে এখনো চেনার অনেক বাকি, তবে সমস্যা নেই, খুবই ধৈর্য সহকারে চিনে দেব আমি, খুবই যন্ত্রণার সহিত। শেষের কথার আড়ালে স্পষ্ট হুমকি। এলিজাবেথকে টেনে হিঁচড়ে দরজার দিকে নিয়ে যেতে থাকে রিচার্ড। হুড়হুড় করে কেঁদে দিল এলিজাবেথ। শক্ত হয়ে থেকেও পারছে না রিচার্ডের সাথে। ওকে হিড়হিড় করে টেনে নিয়েই যাচ্ছে রিচার্ড। এলিজাবেথের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় রিচার্ডের শক্তির সাথে পেরে ওঠা। গলা ছেড়ে চেঁচাতে থাকে এলিজাবেথ। হঠাৎ থামলো রিচার্ডের পায়ের গতি। গ্রীবা বাঁকিয়ে পিছনে ঘুরলো। ম্যাক্সের অন্তরালে অধর জুড়ে শয়তানি হাসি। সহসাই ছেড়ে দিল এলিজাবেথের হাত। খানিকটা অবাক হলো বটে এলিজাবেথ। আকস্মিক ধরাশায়ী কাজে হকচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ড গান বের করে সরাসরি তাক করে এলিজাবেথের মাথায়। অতর্কিত ধাক্কায় এলিজাবেথ দিশেহারা হয়ে পড়ল। ভয়ে গলা শুকিয়ে কাঠ, চোখের পাপড়ি থরথর করে কাঁপছে। মুহূর্তের মধ্যে রিচার্ডের ভাবভঙ্গি বদলে গেল। গানের লল ঘুরিয়ে দরজার দিকে ইশারা করলো এলিজাবেথকে। মরানাসের সামনে দাঁড়িয়ে কান্নার কথা ভুলে যায় এলিজাবেথ। বাধ্য হয়ে এগিয়ে গেল। কয়েক পা বাড়াতেই রিচার্ড হঠাৎ এসে শক্ত হাতে এলিজাবেথের কোমর চেপে ধরলো। একদম মিশিয়ে নিল নিজের সাথে। স্বাভাবিক ভঙ্গিমায় এভাবেই এগিয়ে যেতে থাকলো সামনে। শরীর জুড়ে বিদ্যুতের মতো স্রোত খেলে গেল এলিজাবেথের। রিচার্ডের ভারী রহস্যময় পারফিউম ওর নিঃশ্বাস যেন চেপে ধরে রাখছে। নিঃশ্বাস আটকে রাখে এলিজাবেথ, যেন এছাড়া নিজেকে সামলানোর আর কোনো উপায় নেই। ধীরে ধীরে খড়খড়ে হয়ে যেতে থাকে বৃক্ষপট। রিচার্ডের মুখে মাস্ক থাকলেও হোটেলের স্টাফ থেকে শুরু করে প্রত্যেকে চিনতে পারে রিচার্ডকে। এলিজাবেথের আতঙ্কিত চেহারা দেখে বুঝতে বাকি থাকলো না কারোর কিছু গুরুতর ঘটনা ঘটছে। তবু কারো সাহস হয় না এগিয়ে আসার। কথা বলা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। মাস্কের অন্তরালে আচ্ছাদিত নৃশংস চেহারার সাথে কম বেশি সকলে পরিচিত। এলিজাবেথ জীবন্ত, অথচ স্থবির। কোনো অনুভূতির চিহ্ন নেই, কেবল নির্জীব পুতুলের মতো সামনে এগিয়ে যাচ্ছে। ভেতরের ভাঙা হৃদয়টা আবারও একা ভোরের শিশিরে ভিজে যাচ্ছে। কান্নার ফোঁটা নেই, নেই কোনো তীব্র যন্ত্রণা, শুধু একটি দমবন্ধ হাওয়া অনুভূতি সমস্ত অস্তিত্বকে জড়িয়ে রেখেছে। পার্কিং লটে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজ সুকঞ্চিত হলো এলিজাবেথের। সামনেই একটা সুজুকি হাওয়া বুসা রাখা চকচক করছে। রিচার্ড ক্রমশ সেটার দিকেই এগিয়ে যাচ্ছে ব্যগ্র পায়ে। আশেপাশে নেই কোনো গার্ড। ভিতরে উত্তেজনা বাড়তে থাকে এলিজাবেথের। একদম বাইকের অতি নিকটে গিয়েই থামলো রিচার্ড। এলিজাবেথের কোমর ছেড়ে মাথায় হেলমেট পরিধান করে আরেকটা এলিজাবেথের দিকে এগিয়ে দিল। এলিজাবেথ তখন পর্যন্ত রিচার্ডের অবয়ব দেখতে পায়নি মাস্কের জন্য। বুক ভারী হতে থাকে। হেলমেট হাতে নেয় না এলিজাবেথ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নিশ্চুপ রিচার্ড। এলিজাবেথ কেঁপে কেঁপে আবারও বলল, কেন নিয়ে যাচ্ছেন আমাকে? চুমু খেতে।
চকিতে দূরে সরে গেল এলিজাবেথ। দুহাতে নিজের শরীর ঢেকে নিচে বসে পড়ল। রিচার্ডের চেহারা আচ্ছাদিত মাস্কের অন্তরালে ক্রোধ তিত্তির করে বাড়তে থাকে। এবার শুধু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অপেক্ষায়। আর সেটাই হলো। রিচার্ড মাস্ক হেলমেট খুলে ফেললো হুড়হুড় করে। প্রকাশ পেল চেহারার রেখাগুলো। নীল চোখজোড়া জল জলে অগ্নিশিখার মতো প্রজ্বলিত হয়ে উঠল, যেন এক ক্ষুধার্ত হিংসা বা ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। যেন এক ক্ষুধার্ত সিংহ যা ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। জ্যাকেটের ভিতর থেকে গান বের করে আবারও গান পয়েন্ট করে এলিজাবেথের মাথায়। গতি হারিয়ে হৃদস্পন্দন স্থির হয়ে যায় এলিজাবেথের। গরম জুবুথুবু হয়ে কাঁপতে থাকে। ভয় ও উত্তেজনায় অস্থির হয়ে পড়েছে। হঠাৎ করেই মাথায় আসে তাকবীরের কিছু সতর্কবাণী। যারা ভয় দেখায় তাদের উদ্দেশ্যই থাকে ভয় সৃষ্টি করা, আর যাদের ক্ষতি করার ইচ্ছে থাকে তারা সময় নষ্ট না করে সরাসরি কাজ করে। তোমাকে সবসময় আত্মবিশ্বাসী থাকতে হবে, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে, বুঝে নিতে হবে কোনটা আসল হুমকি আর কোনটা শুধু হুঁশিয়ারি। যতই পরিস্থিতি কঠিন হোক কখনোই উত্তেজনায় পা ফেলো না, শান্ত থাকো, কারণ তুমি নিজের রেস্কিউ। এই দুটি প্রজ্ঞাময় বাণী এলিজাবেথের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। সহসায় উঠে দাঁড়ায়। এ কদিনে খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছে রিচার্ডের উদ্দেশ্যে শুধুমাত্র তাকে কষ্ট দেওয়া নয়, নয়তো মেরে ফেলার পরিকল্পনা থাকলে এত সময় নষ্ট করার প্রয়োজন ছিল না। রিচার্ডের কাছে সেই ক্ষমতা সবসময় ছিল, বিশেষ করে এলিজাবেথের মতো একজন এতিমকে। বাঁকা হাসলো রিচার্ড। গান নামিয়ে আবারও জ্যাকেটে রেখে দিল। আবার এগিয়ে দিল হেলমেট, হাতে নিয়েও নিল এলিজাবেথ। তবে আদতেও জানে না এটা কিভাবে পড়তে হয়। চোখ জুড়ে নানান কৌতূহল বস্তুটি নিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। বিরক্ত হয় গ্যাংস্টার বস। সময় নষ্ট করা একদমই পছন্দ নয় গ্যাংস্টার বসের। চ উচ্চারণ করে রিচার্ড হেলমেট নিজে থেকেই পরিয়ে দিতে এগিয়ে আসলো। রিচার্ড সান্নিধ্যে আসতেই গা শিউরে ওঠে এলিজাবেথের। রিচার্ড তা বুঝতে পেরে আরও নিকটস্থ হলো। অষ্টপুটে বক্র হাসি। এলিজাবেথ রিচার্ডের বুকের মাঝ বরাবর। এলিজাবেথ নত দৃষ্টি নিবিষ্ট করে রাখে। রিচার্ডের ঠান্ডা হাতের শীতল স্পর্শ গালে লাগতে শরীর জুড়ে তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। কিছুটা নড়ে চড়ে উঠল। এক অদ্ভুত শিউরে কেঁপে ওঠে বারবার, প্রতিবার রিচার্ডের স্পর্শে। কি ডার্লিং, আমার স্পর্শে এনজয় করছো কবে থেকে? ঠোঁটে ঠোঁট চেপে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকলো এলিজাবেথ। নেবু স্বরে তেজ নিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। আমি মানুষটা একেবারে বাজে। কি সুখ পান ওনাকে কষ্ট দিয়ে? দ্যাটস সিক্রেট। বললে পৃথিবীতে আর একটা মানুষ থাকবে না, সব জানোয়ার হয়ে যাবে আমার মতো। আপনি এর থেকেও নিকৃষ্ট। যেমন? নরপিচাস। সুযোগ পেয়ে চিবিয়ে চিবিয়ে বলতেই থাকলো এলিজাবেথ আজ। তবে অবাক করে দিয়ে রিচার্ড আজ রাখে না, বরঞ্চ আরো আগ্রহ বাড়িয়ে জানতে চাচ্ছে নিজের ব্যাপারে। রিচার্ডের কণ্ঠে মৃদু হাসি। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না। দন্তপাট কিছুটা গম্ভীর হয়ে গেল। স্বরে এক অদ্ভুত দৃঢ়তা। নরপিশাচের থেকেও ভয়ঙ্কর। আমি তো মানুষ নই, আমি একেবারে দানব। শোনা গেল এলিজাবেথের নাক টানার শব্দ। বিরক্তে কপাল কুঁচকে ফেলল রিচার্ড। কণ্ঠের ভেতর গলা আটকে এলো কান্নায়। ফ্যাস ফ্যাসে শব্দে বলল এলিজাবেথ, এর পেছনে কি কোনো অজানা কষ্টের পাহাড় লুকিয়ে আছে, নাকি শুধু হিংস্রতা থেকে সবকিছু? উচ্চস্বরে হাসলো রিচার্ড। সরে আসলো এলিজাবেথের থেকে। উন্মাদনায় মেতে উঠল যেন। হাসতে হাসতে প্রত্যুত্তর করলো, আমার মানুষকে কষ্ট দিতে ভালো লাগে রেড। এতক্ষণে মাথা উপরে তুলল এলিজাবেথ। একটু পর পর ভেঙে আসছে ঠোঁট। বিষাদে আবারও চোখ নামিয়ে ফেলে এলিজাবেথ। আমার দেখা সব থেকে নৃশংস মানুষ আপনি। অতর্কিতে চমকে গেল এলিজাবেথ। রিচার্ড ঝড়ের বেগে তেড়ে এসে চেপে ধরল ওর কণ্ঠনালী। হাতের দৃঢ়তা এতই যে চোখ ঝাঁপিয়ে অঝরে পানি পড়তে থাকে। গ্যাংস্টার বসের শিথিল হয়ে যাওয়া মস্তিষ্কটি ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। যেন সবকিছু স্থগিত রেখে সে আবার তার অন্ধকার ভুবনে ডুব দিল। হিংস্রতার প্রভাবে ভেতরকার অন্ধকার আবারও জেগে ওঠে। ক্রোধে গলা ছেড়ে চেঁচালো পৈশাচিক সাইকো মস্তিষ্ক, এই ঘৃণাগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঘৃণা মিশ্রিত চোখগুলো শুধু আমাকেই দেখবে। এর ভাগ আমি কাউকে দিতে রাজি নই। পরপর ছেড়ে দিয়ে সরে আসে রিচার্ড। গলায় চেপে ধরে হাঁপাতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে রিচার্ড গিয়ে বাইকে উঠে বসে। জোরে জোরে হর্ন বাজাতে থাকে। এলিজাবেথ আর ঝামেলা বাড়াতে চাইল না। নিজের করুণ হালাত মেনে নিয়ে বাইকের কাছে গেল। কান্নায় জর্জরিত ভেসে আসা
কান্নায় জর্জরিত বেজে আসা কণ্ঠে নিভু স্বরে বলল, এভাবেই কোনো গার্ড ছাড়া আপনার তো শত্রুর অভাব নেই। রিচার্ডের কাট কাট গলা। রাজা খালি পায়েও রাজাই থাকে, কারণ মুকুট নয়, তার ব্যক্তিত্ব তাকে রাজা করে। এলিজাবেথের কোনো নড়চড় না দেখে রিচার্ড বুঝতে পারে এলিজাবেথ বাইকের সাথেই একেবারেই নতুন, আর নতুন হবারই কথা। বন্দি জীবন পার করে এসেছে এতকাল। তপ্ত শ্বাস ফেলে বাইক থেকে নামলো রিচার্ড, তারপর শূন্য তুলে নিল এলিজাবেথকে, একইভাবে বসিয়ে দিল পিছনে ম্যান স্টাইলে। পরপর নিজেও উঠে বলল। এলিজাবেথ আগলাভাবে দূরে সরেছিল জড়সড় হয়ে। বাইক স্টার্ট দিতে গিয়ে আছড়ে পড়ল রিচার্ডের পিঠে। হেলমেটের অভ্যন্তরে দেখা গেল না রিচার্ডের ঠোঁটের বাঁকা হাসি। হোটেল সীমান্ত পেরিয়ে গেল বাইকটি। ক্রমশ স্পিড মিটারে স্পিড বাড়তে থাকে এলিজাবেথের ভয়। বাতাসের তোড়ে টিকে থাকা মুশকিল। বাইক চলছে হাইওয়ে ধরে, হাওয়া গর্জে উঠছে আর রাস্তায় ছড়িয়ে পড়ছে ধোঁয়ার মেঘ। বাইকের প্রতিটি গর্জন রক্তচাপ বাড়াচ্ছে এলিজাবেথের। রিচার্ডের হাতের আয়ত্তে থাকা প্রতিটি গিয়ার শিফটের সাথে তীব্র গতি অনুভূতি এক অনন্য মুহূর্ত তৈরি করছে, যা রোমাঞ্চকর অনন্য শিহরণ। তবে তাদের মধ্যে নেই সেই অ্যাড্রেনালিন হ্রাস, নেই কোনো বোঝাপড়া। রিচার্ড দক্ষ হাতে গ্রেয়ারে চেপে ধরে চেঁচিয়ে বলল, ব্রেড, হাগ মি। এলিজাবেথ তবুও ধরল না। কোনো রকম জড়সড় হয়ে বসে আছে। যে কোনো সময় ব্রেক কষলে এলিজাবেথ চান্দি প হয়ে যাবে। ক্ষিপ্ত হয় রিচার্ড, তবে হঠাৎ ব্রেক কষল না। মাথায় শয়তানি বুদ্ধি এঁটে ধীরে ধীরে বাইক থামালো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো এলিজাবেথ লম্বা করে। ভাবলো এবার হয়তো ফিরে যেতে পারবে। কৌশলে ফোন বের করে তাকবীরকে কল করবে বলে, তবে তার আগেই শোনা যায় রিচার্ড কর্কশ গলা। নামো। উৎসুক হয় রিচার্ডের দিকে তাকায় এলিজাবেথ। হঠাৎ করে এক ছটকা খেলো। চোখে মুখে যতই ঘৃণা থাকুক না কেন, তার অচেতন মন রিচার্ডকে অতি সুদর্শন পুরুষ হিসেবে বাহবা দিতে পিছু হটে না। বিশেষ করে এখন যেন এক প্রফেশনাল বাইক রাইডার দাঁড়িয়ে আছে তার সামনে, যার গুণাবলী শুধু তাকে টানে। তবে প্রতিটি ক্রিয়ার বিপরীত ক্রিয়া রিচার্ডের সৌন্দর্যের আড়ালে রয়েছে এক নৃশংস রূপ, যা কেবল ধ্বংস আর বিধ্বস্ততা নিয়ে আসে। এক অন্ধকার আত্মা যা সবকিছু চুরমার করে ফেলে। নামতে বললাম। কেঁপে উঠল এলিজাবেথের কায়া। তড়িঘড়ি করে নেমে পড়ল। হঠাৎ রিচার্ড এলিজাবেথকে কোলে তুলে নিয়ে আবারও হঠাৎ কিছু বোঝার আগেই এলিজাবেথকে বসিয়ে দিল ফুয়েল ট্যাঙ্কে। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। ক্রোধ মিশ্রিত স্বরে চেঁচাতে থাকলো, আরে আরে কি করছেন? রিচার্ড কোনো উত্তর দিল না, শুধু ধীর পায়ে এগিয়ে বাইকে উঠে বসলো। অতঃপর এলিজাবেথের দুই বাহুর ফাঁক দিয়ে হাত বাড়িয়ে শক্তভাবে গিয়ারে চাপ বসালো। রিচার্ডের নড়াচড়া এতটাই ঠান্ডা এবং নিয়ন্ত্রিত যে এলিজাবেথ অবাকের সাথে সাথে শিহরিতও হয়। রিচার্ডের লম্বা গড়নের কারণে ওর মাথা এখনও এলিজাবেথের প্রায় সমান উচ্চতায়। যদিও এলিজাবেথ উপরে বসা, এলিজাবেথের বুকের ভিতর ধুকপুকানি ক্রমশ বাড়তে থাকলো। ধারণা করতে পারছে খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে। রিচার্ডের চোখে নেই কোনো ক্ষিপ্ততা, মুখায়ব স্থির। তবে এত কাছাকাছি উপস্থিতি যেন এলিজাবেথের শরীর জুড়ে অদ্ভুত এক অস্বস্তি তৈরি করে দিল। তা বুঝতে পেরে রিচার্ড ধীরে ধীরে এলিজাবেথের দিকে আরও ঝুঁকতে থাকলো। অষ্টভুজে বাঁকানো হাসি, ওর শরীরে উষ্ণতা এবং অস্বস্তি এলিজাবেথের মনকে জটিলতায় ভরিয়ে তুলেছে। যেন পুরো পৃথিবী থমকে গেল রিচার্ডের অনভিপ্রেত কাছাকাছি আসা। এবার কেঁদেই দিবে এলিজাবেথ। তখনই হঠাৎ রিচার্ড তার গুরুগম্ভীর হাসকি স্বরে বলে উঠল, আই ওয়ান্ট ইউ বেবি, হাগ মি ব্যাক। তবে ব্যাপার না, রিচার্ড সোজা পথে নয়, বাঁকা আঙুলে কাজ হাসিল করতে পছন্দ করে। আতঙ্কিত চোখ থেকে গড়িয়ে পড়ছে জল, আর রিচার্ডের হুঁশিয়ারি বাণী শিরা উপশিরায় কাঁপন ধরাচ্ছে। কোনো ভূমিকা ছাড়াই রিচার্ড একটানে উভয়ের হেলমেট খুলে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিল। পরক্ষণেই বাইক স্টার্ট দিয়ে জোরে গতিতে ছুটতে শুরু করলো। গতিহীন বাতাসের জোরে এলিজাবেথের চুল এলোমেলোভাবে উঠতে থাকলো। কিছু আছড়ে পড়ে রিচার্ডের চওড়া তামুকে। গতি হারায় আকুতুভয়ী হৃদপিণ্ড হৃদস্পন্দন, অন্তঃকরণে সুনামির প্রলয়। তাও ধরল না এলিজাবেথ। এতে রিচার্ডের ক্রোধের সঙ্গে পাল্লা দিয়ে বাইকের গতি বাড়ছে, আর সেই সঙ্গে এলিজাবেথের বুকের গম্ভীরে দমবন্ধ সুনামি। চোখ খুলে তাকানো দুঃসাধ্য হয়ে যায়। তবুও নিজেকে সংবরণ করে রাখলো এলিজাবেথ। হাত বাড়ালো না, ছুঁতে চাইল না রিচার্ডকে, এই ভয়ঙ্কর অমানবিক ক্রোধের মুহূর্ত প্রতীককে।
চোয়াল শক্ত করে মটমট শব্দ তুলছে রিচার্ড। উভয় দৃষ্টির মিলন, অনড়ভাবে চেয়ে আছে শুধু একে অপরের দিকে। এই যেন এক ভিন্ন প্রতিযোগিতা, শুধু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। অমোঘ দৃষ্টি ভঙ্গ করলো রিচার্ড। এলিজাবেথের কাঁধের ফাঁক দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ফাঁকা হাইওয়ের দিকে। জনশূন্য রাস্তায় ইচ্ছে করেই এসেছে রিচার্ড। দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড় যেন যে কোনো মুহূর্তে ধসে পড়বে, ভাসিয়ে নিয়ে যাবে সবকিছু। তবে আজ নিয়ন্ত্রণ হারায় না রিচার্ড, নতুন পন্থা কাজে লাগায়। রিচার্ডের ধরাশয়ী অতর্কিত কাজে বিস্ময়ের চরম পর্যায়ে চলে যায় এলিজাবেথ। রিচার্ড এক হাতে এলিজাবেথের বাহু ধরে ওকে শুইয়ে দিল ফুয়েল ট্যাঙ্কের উপর। এলিজাবেথের মাথা গিয়ে ঠেকলো স্পিড মিটারে। এলিজাবেথ এক বিশাল ঝটকা খেল। ওর মাথার উপরে তারকাময় আকাশ, নিঃসঙ্গ মধ্যরাতে একটি দীর্ঘ হাইওয়ে, চারপাশ নীরব, আকাশে অসংখ্য তারার মেলা, আর দূরে হালকা চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। বাইকের হেডলাইটের আলো অন্ধকারে চিরে সামনে এগোচ্ছে। এলিজাবেথ একদম ফ্রিজড। রিচার্ড গভীর দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকালো, যেন কিছু অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। এফোর ওফোর বাতাসে এলিজাবেথের উদরের কাপড় সরে গেল। তৎক্ষণাৎ রিচার্ড ওর বরফ শীতল হাত রাখলো এলিজাবেথের উদরে। রাখা মাত্রই এলিজাবেথের শরীরে তরঙ্গের মতো অনুভূতির ঢেউ খেলে উঠল। প্রকম্পিতভাবে এক ছটকায় এলিজাবেথের নিয়ন্ত্রণ হারিয়ে উঠে সহসা দুহাতে রিচার্ডের গলা পেঁচিয়ে ধরলো, দুপা দিয়ে রিচার্ডের কোমর আঁকড়ে ধরলো। অবিশ্বাস্য শ্বাস প্রশ্বাসের মধ্যে তারা এক হয়ে গেল, কোনো এক অজানা দৃঢ়তা বা অনিশ্চয়তার মধ্যে। দুজনেরই অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মাঝে এক অদৃশ্য সম্পর্কের গভীরতা অনুভব হতে থাকলো। বিজয়ের হাসি ফুটে উঠল রিচার্ডের ওষ্ঠপুটে, তবে বরাবরের মতোই তার রহস্যময়, অদৃশ্য। চারপাশে গভীর নীরবতা, শুধু বাইকের শব্দ এবং হালকা হাওয়ার সুর। এ যেন রাতের গভীরতায় ভালোবাসার নিবৃত অনুভূতির প্রতীক, যেখানে দুটি হৃদয় একসঙ্গে এক অনন্ত যাত্রার পথে এগিয়ে চলছে। তবে আদতেও তেমনটা নয়। রিচার্ড ফাঁকে ফাঁকে ঠোঁট ছোঁয়াতে থাকে এলিজাবেথের গলায়। প্রতিবারই কেঁপে উঠছে এলিজাবেথ। একটা বাস শেল্টারের নিচে গিয়ে বাইক থামালো রিচার্ড। মুহূর্তে চকিতে সরে আসে এলিজাবেথ। রিচার্ড চোখ রাঙিয়ে কানে ফোন তুলে একটু সাইডে গেল। ইতোমধ্যে এলিজাবেথের জামায় লেপটে গিয়েছে রিচার্ডের পারফিউম স্মেল। নাক ছিটকাতে থাকে এলিজাবেথ। কাপড় ঝাড়াঝাপটা দিতে গিয়ে হঠাৎ করে হুডির পকেট থেকে ফোন পড়ে গেল। এলিজাবেথ যেই নুয়ে ফোনটি তুলতে যাবে তখন কোথা থেকে চলে আসে এক পশ্চিমা। ছেলেটি দেখতে তেমন সুবিধার না, দৃষ্টিভঙ্গি মন্দ। এলিজাবেথ তবুও সৌজন্যমূলক হাসি দিয়ে ছেলেটির হাত থেকে ফোনটি নিল। মাঝরাতে খোলা আকাশের নিচে এত রূপময়ী একজন দেখে ছেলেটি যেন আকাশের চাঁদ পেয়ে গেল। উৎফুল্লতা উপচে পড়ছে চোখ মুখে। আর ইউ ইতালিয়ান? আইটাই করতে থাকে এলিজাবেথ। গ্রীবা ফুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক রিচার্ডকে খুঁজতে থাকে। রিচার্ডের সাথে সম্পর্কের জটিলতা থাকলেও এই অচেনা অজানা শহরে সেই একমাত্র পরিচিত এই মুহূর্তে। ছেলেটার নোংরা দৃষ্টিতে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত নজর বুলাতে থাকে। হেই, আমতা আমতা করতে থাকে এলিজাবেথ। নো, আই এম রাশিয়ান। ও আই সি। আরও কিছু বলার প্রয়াসে মুখ খুলতে যাবে ছেলেটি, তখন পিছনে থেকে শক্ত থাবার শিকার হলো। রিচার্ডের শস্যব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে এলিজাবেথের ষষ্ঠ ইন্দ্রিয় আগাম বাচ্চা জানান দেয় এখানে মহাপ্রলয় শুরু হতে চলেছে। কোনোরূপ সময় ব্যয় করে না রিচার্ড। লম্বা পায়ের এক লাথিতে সাদা চামড়া ছেলেটিকে ফেলে দিল পিচঢালা সড়কে। মুখ থুবড়ে পড়ল ছেলেটি। সহসায় মাথা তুলতে না তুলতে রিচার্ড বন্য প্রাণীর মতো হামলে পড়ল ছেলেটির উপর। এলোপাথারি ঘুষি মারতে থাকে মুখে, আর গর্জন তুলছে। মারতে মারতে মুখ থেতলে দিয়েছে ছেলেটির, তবুও ক্ষোভ মিটে না। এলিজাবেথ ছুটে আসলো। ছেলেটিকে বাঁচানোর জন্য রিচার্ডকে টেনে সরাতে চাইলো, তবে তাতে একটুও সরেনি রিচার্ড। হঠাৎ করে ছোট তীক্ষ্ণ পকেট নাইফ বের করে রিচার্ড কোনো রকম হুঁশিয়ার ছাড়া সজোরে ঢুকিয়ে দিল ছেলেটির চোখের ভিতর। কিছু রক্ত ছিটকে গিয়ে পড়লো এলিজাবেথের হাতে। চকিতে দূরে সরে যায় এলিজাবেথ। ছেলেটি হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে। এ চোখ দিয়ে তাকিয়েছিস না? রিচার্ড অনবরত ছেলেটির চোখের দিকে স্তাব করতে থাকে। ফিনকি দিয়ে রক্ত ছুটে যাচ্ছে গ্রুয়াসে। ছেলেটি গলা থেকে কর্কশ গোঙানি বের করে দুর্বল গলায় কাতরাতে থাকে। রিচার্ডের মুখের লেপটে লাল রক্তে ঢেকে গেছে, যেন এক অদ্ভুত আনন্দে মাতাল হয়ে উঠেছে। হঠাৎ চোখ পড়ল ছেলেটির হাতে। বিদঘুটে শয়তানি হাসি দিয়ে ধীরে ধীরে দাঁড়ায় রিচার্ড। যে হাতে ছেলেটা এলিজাবেথের ফোন এগিয়ে দিয়েছিল সেই হাতটি মুষ্টিবদ্ধ করে টেনে নিয়ে যায় দুই পায়ের মাঝখানে।
এক প্রবল মোচড়ে হাতটি শিরে শরীর থেকে আলাদা করে ফেলে। রক্ত ছিটকে পড়ে চারিদিকে, আর রিচার্ডের উন্মাদনা যেন আরও বেড়ে যায়। রিচার্ডের প্রতিটি কার্যকলাপ এতটাই নৃশংস ও অপ্রীতিকর যে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল এলিজাবেথ। এই মুহূর্তে রিচার্ডকে রক্তপায়ী পিশাচের মতো লাগছে। রক্তাক্ত মুখে রিচার্ড গ্রীবা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। কেঁপে উঠল ভিতরে। এলিজাবেথ প্রাণ বাঁচানোর তাগিদে সামনে দৌড় দিল। নিঃশ্বাস ভারী, চোখে আতঙ্ক। পেছনে হিংস্র জন্তুর মতো তেড়ে আসছে রিচার্ড, চোখে শয়তানি আগুন। খোলা রাস্তায় ভয় আর মৃত্যু হাত ধরাধরি করে দৌড়াচ্ছে। একদিকে তটস্থ লাস্যময়ী নারী, আর অন্যদিকে বিষাদের রাজা, যার হাতে রক্তে ভেজা ছুরি। পিছন থেকে হ্যাঁচকে টানে নিজের নিকটে নিয়ে আসে। এত কাছ থেকে রিচার্ডকে দেখতে পেয়ে ভয় যেন আরো অধিক হতে থাকে। হাউমাউ করে কাঁদতে থাকে এলিজাবেথ। কোনো কিছুই কানে নিচ্ছে না রিচার্ড। অদ্ভুত এক দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের হাতের দিকে। এই হাত দিয়ে ছেলের হাত ধরতে যাচ্ছিল না? চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। কিছু বলতে যাবে তার আগেই রিচার্ড সদর্পণে ছুরিটি চালিয়ে দিল এলিজাবেথের হাতের তালুতে। আহ! বেড সাইডে হেলান দিয়ে গুটিয়ে হাঁটু মুড়ে বসে রয়েছে এলিজাবেথ। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলরাশি। দৃষ্টি জানালার কাঁচ গলিয়ে বাইরে। হঠাৎ দরজা খোলার শব্দ। সামনে তাকালো এলিজাবেথ। তাকবীরকে দেখে সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। ভিতরে ভিতরে চাপের দৃঢ়তা যেন বাড়তেই আছে শুধু। তাকবীর পাশে এসে বসলো এলিজাবেথের। কিছু পল এলিজাবেথের দিকে চেয়ে থাকে, তাকালো হাতে। রক্তমাখা হাত দেখে চোখ বুঝলো তাকবীর। ব্যান্ডেজ করনি কেন? এলিজাবেথ নিঃশব্দ, যেন বেঁচে থেকেও সে নৃত্য করছে অবর্ণনীয় এক যন্ত্রণায় ডুবে। তপ্ত শ্বাস ফেলে তাকবীর। চোখে গম্ভীর শোক। দুহাতের আঁজলায় আলতো করে তুলে নিল এলিজাবেথের কাটা হাত, যেন সে কোনো মূল্যবান বস্তু। তাকবীর যখন আসছিল সঙ্গে ফার্স্ট এড বক্সও এনেছিল। সাবধানতার সাথে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। কি অদ্ভুত না, একজন দুঃখ দেয় আর একজন তার সারিয়ে দেয়। মৃদু গলায় বলল এলিজাবেথ। তাকবীর কোনো উত্তর দিল না, কেবল সাবধানে ব্যান্ডেজ করতে থাকলো। কিছু মুহূর্ত নীরবতা পেরিয়ে গেল। সময়ও থেমেছিল শোকে মোছা যে। হঠাৎ এলিজাবেথ তার হাতে ঠান্ডা স্পর্শ অনুভব করে অবচেতনভাবে সামনে তাকায়। তাকবীর মাথা নুইয়ে রেখে তার কাজ করে যাচ্ছিল, সমস্ত পৃথিবীকে ভুলে। ভালো মানুষ, আপনি কাঁদছেন? এলিজাবেথ অবাক হয়ে প্রশ্ন করল। এতক্ষণে গিয়ে মাথা তুলল তাকবীর। চোখ ভেজা, কাঁপছে গলা, বলল, মানুষটা আমি খুব শক্ত মনের, বুঝলে এলোকেশে, কিন্তু প্রসঙ্গ যখন তুমি, তখন অল্পতেই ভেঙে পড়ে। এবার শব্দ করে কাঁদতে থাকে এলিজাবেথ। ব্যতিব্যস্ত হয়ে যায় তাকবীর। ওর অভিব্যক্তি এমন যেন সে এসবের জন্য দায়ী। কণ্ঠস্বরও তেমনই। আমাকে ক্ষমা করে দাও এলোকেশী, আমি তোমাকে নিরাপদ রাখতে পারছি না। আমি পারছি না যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে। এলিজাবেথ কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে রেখে কোথায় চলে যান? ভালো মানুষ আমাকে যন্ত্রণা দিতে দিতে মেরে ফেলবে। সে কারোর সুখ সহ্য করতে পারে না। তিলে তিলে শেষ করে দিবে আমাকে, সাথে আপনাকেও। শক্ত হয় তাকবীরের চিবুক। রুষ্ট গলায় বলল, কাউকে ছাড়বো না আমি। তোমাকে কষ্ট দেওয়ার প্রত্যেকটাকে শাস্তি পেতে হবে। কথাগুলো বলার সময় ওর চোখে ছিল জ্বলন্ত আগুনের লেলিহান। ভয় পেয়ে যায় এলিজাবেথ। তড়িঘড়ি করে বলল, দয়া করুণা সূচক ঝামেলায় জড়াবেন না, আমি একটু শান্তি চাই। আবারও নরম হলো তাকবীরের স্বর। একদম ভেঙে গুড়ে নিজের পেলব হাতে তুলে নিল এলিজাবেথের কাটা হাত। তুমি তো আমাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছ দিন দিন। তোমার চোখে ভেসে উঠে আমার ধ্বংসের প্রতিচ্ছবি। ভালোবাসা গোপনে থাকলে সবচেয়ে সুন্দর হয়, এই কথা জানি, কিন্তু এক জিনিস আর মনের মধ্যে ধরে রাখা আমার পক্ষে সম্ভব নয়। দিন দিন যেন তোমার মায়ায় গভীর তলিয়ে যাচ্ছি। এই অনুমতির ভার আর বইতে পারছি না। বলো তো আমি কি করব? এলিজাবেথ কোনো উত্তর দিল না, নীরবে বসে রইল। তাকবীর যথারীতি আজও তার উপর কোনো চাপ সৃষ্টি করল না। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও এক গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল। এলিজাবেথ এখনও এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি শূন্য, প্রাণহীন। কিছুক্ষণ পর তাকবীর আবারও ফিরে এলো। এবার তার হাতে ছিল এক গাদা মেডিকেল ফাইল। আগের জায়গায় এসে বসে ফাইলগুলো এলিজাবেথের সামনে রাখলো। এলিজাবেথ ব্রুজোড়া কুঁচকে তাকিয়ে রইল ফাইলগুলোর দিকে, চোখে এক রাশ প্রশ্ন। এইগুলো দেখো, সব উত্তর পেয়ে যাবে। আমি তো এগুলো বুঝি না।
একদম বাচ্চাদের মতো উত্তর দিল এলিজাবেথ। হাসলো তাকবীর। পরপর অবলীলায় বলে দিল কঠিন এক কথা। গলার সুর ছিল আশ্চর্য রকম সহজ। আমার হার্টে প্রবলেম আছে লোকেশি, হার্ট ফেলিওর। আতকে উঠল এলিজাবেথ। হঠাৎ করেই শূন্য শূন্য লাগতে শুরু হয়। তাকবীর গভীরভাবে ওর মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করলো। তারপর ফাইল থেকে একটি রিপোর্ট টেনে তুলে বলল, এগুলো আমার থেরাপির সকল রিপোর্ট। তুমি জানতে চাও না মাঝে মধ্যে আমি কোথায় চলে যাই? কেন ডক্টরের কাছে গিয়েছিলাম এজন্যই। আমার হার্টের চিকিৎসা চলছে, খুব শীঘ্রই হার্ট ট্রান্সফার করা হবে। কাঁপছে এলিজাবেথের গলা। কিন্তু এটা তো খুবই রিস্ক। হালকা হাসলো তাকবীর, বলল, হ্যাঁ জানি, তবে কি করব বলো? আমার যে খুব শখ তোমার সাথে বাসার। কাঁদছে এলিজাবেথ। আপনি আমাকে আগে বলেননি কেন? এই জন্যই তো বলতে চাইনি, জানতাম বললেই হুড়হুড় করে কেঁদে কুটে একটা করে ফেলবে তুমি। আর একটু ধৈর্য ধরো এলোকেশি, অপারেশন হলেই আমরা অনেক দূরে চলে যাব, আর কষ্ট পেতে দিব না। এত খারাপ পর্যায়ে কিভাবে গেল ভালো মানুষ? ছোট থেকে একটু সমস্যা ছিল, তবে কয়েক বছর আগে একটা ট্রামা থেকে। তাই বলে এত বড় রোগ বাঁধিয়ে ফেলবেন? মাথা নুইয়ে মৃদু হাসলো তাকবীর, বলল, তখন ভেঙে চুরমুচর হওয়া আমিটা কেউ কখনো সামলাতে আসেনি যে। নিস্তব্ধ পরিবেশ, শুধু নাক টানার শব্দ। মৃদু শব্দে হাসলো তাকবীর। ব্যথায় জর্জরিত স্বরে হেসে হেসে বলল, এই মেয়ে কান্না করছো কেন তুমি? এলিজাবেথ ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনার স্ত্রী হিসেবে কোনো দায়িত্বই পালন করতে পারছি না আমি, উল্টো আমার জন্য ভুগতে হচ্ছে আপনার। তোমার কাছে যেটা দায়িত্বহীনতা, সেটাই আমার তৃপ্ত। শুধু তুমি পাশে থাকায় তোমার কাছে যেটা ভোগা, আমার কাছে সেটা কর্তব্য। নিঃশব্দে পার হলো কিছু মুহূর্ত। তাকবীর উঠে দাঁড়ালো। এলিজাবেথ মাথা তুলে ওর দিকে তাকাতেই একটা অমায়িক হাসি উপহার দিল। পরপর হেসে জানতে চাইলো, ঘুম আসছে? এলিজাবেথ দুপাশে মাথা নাড়ালো। ঠিক আছে, তবে একটু গল্প করা যাক। বারান্দায় যাও তুমি, আমি গরম গরম 2 কাপ কফি নিয়ে আসছি। শোনা মাত্র এলিজাবেথ তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে গেল। আমি যা চোখ রাঙিয়ে দিয়ে থামিয়ে দিল তাকবীর। চুপসে গেল এলিজাবেথ। তাকবীর নিজে হসপিটালে থাকলেও রিয়ানকে রেখে যায় এলিজাবেথকে দেখে রাখার জন্য। রিচার্ড যখন আসে তখনই তৎক্ষণাৎ খবর তাকবীরের কাছে চলে যায়। তারপর তাকবীর কৌশলে ফার্দারের মাধ্যমে রিচার্ডকে ফিরিয়ে নেয়। রিচার্ড যখন ম্যানশনে প্রবেশ করে বুঝতে পারে সবকিছুই ছিল সাজানো নাটক, তখন ওর ভিতরে ক্ষোভ আরও প্রবল হয়ে ওঠে। সেই জন্য আবারও যায় এলিজাবেথের কাছে। রিচার্ড যখন এলিজাবেথকে নিয়ে যাচ্ছিল, রিয়ান ওদের দূর থেকে ওদের ফলো করে। তখন তাকবীরকে থেরাপি দেওয়া হচ্ছিল, যার কারণে রেয়ান নিজ কৌশলে ওদের পিছু নিতে থাকলো। রিচার্ড যখন এলিজাবেথকে ছুরিকাহত করে মাঝ রাস্তায় ফেলে চলে যায়, তখন রেয়ানই এলিজাবেথকে রেস্কিউ করে। খোলা বারান্দায় চাঁদের নরম আলোয় চারপাশ ঝলমল করছে। হালকা বাতাসে পাতার মৃদু সুর যেন রাতে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। এলিজাবেথ কফির মগ হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রূপালী থালার মতো গোল চাঁদে। নিজে কি মানুষ এভাবে এত দেখে? বুঝলো না এলিজাবেথ। তাকবীর ব্রু উঁচিয়ে কৌশলে বুঝিয়ে দিল। লাজুক হাসি দিল এলিজাবেথ। বহমান সময় পেরিয়ে যাচ্ছে নিজ গতিতে। কথা আসর জমালো এলিজাবেথ নিজে থেকেই। একটা জোকস বলুন না ভালো মানুষ। তাকবীর হাত থেকে কফির মগ ছোট টেবিলে রাখলো। রক্তাভ মুখশ্রীতে সংকোচ। না না বাবা না, মাপ চাই। আমার জোকস বরাবর খুব বাজে। জিদ ধরল এলিজাবেথ। না বলতেই হবে। ফোঁস নিঃশ্বাস ছাড়ল তাকবীর। কাঁই কুই করে ধরাশায়ী আওয়াজে বলল, শুরু করলাম তবে। বাচ্চা থাকো চিরকাল, ছিঁড়া খাও বেড়ার বার। চুপ। দুহাতে কান চেপে চেঁচিয়ে উঠল এলিজাবেথ। ফিক করে হেসে দিল তাকবীর। আমি বলছিলাম আমার জোকস খুব বাজে এবং অশ্লীল। তাকবীরের দিকে চোখ ছোট ছোট করে তাকালো এলিজাবেথ। ব্রু নাচিয়ে বলল, কিন্তু আপনাকে তো দেখতে খুবই সাদাসিধে লাগে। গলা খাসকি দিয়ে একটু ভাব নিল তাকবীর। হ্যাঁ তো, ভালো মানুষকে তো ভালো লাগবেই না। আমি নিত্যন্তই সুশীল সমাজের ভদ্রলোক। বাদ দাও, অতীত কেবল অতীত। ভেঙচি কাটলো এলিজাবেথ। হঠাৎ করে গম্ভীর হলো ওর কণ্ঠস্বর। স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। আচ্ছা, আপনার পাস্টে কি এমন ট্রমা ছিল আমি জানতে চাই ভালো মানুষ। শ্যামলা চেহারায় আধার নেমে এলো। কথা পাল্টাতে চাইলো তাকবীর। বন্ধু, অতীত কেবল অতীত,
তাকে সামনে টেনে না আনাই বুদ্ধিমানের কাজ। আমি সত্যিটা জানতে চাই, আর সেই অধিকারও কিন্তু রয়েছে আমার। অধিকার? তাকবীরের ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। অগত্যা রাজি হলো। অতি নীরের ঠান্ডা স্বরে বলতে শুরু করলো। আগে আমার বিয়ে ঠিক হয়েছিল এলোকেশে আমার চাচাতো বোনের সাথে। এলিজাবেথের চোখ মুখে কোনরূপ আশ্চর্য কিংবা উৎকণ্ঠা দেখা গেল না, বরং আরো আগ্রহ নিয়ে জানতে চাইছে। হ্যাঁ, তারপর? বেতে চেয়ারে গা এলিয়ে দিল তাকবীর। পূর্ণ দৃষ্টি আকাশে নিক্ষেপ করে বলতে শুরু করলো। ঘটনা 5 বছর আগের। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল, আর আব্বাও বিয়ের ব্যাপারে খুব তৎপর ছিলেন। তাই আমার দ্বিমত না করে রাজি হয়ে গেলাম। কৃষ্ণা ছিল আমার মেজ চাচার মেয়ে। ওদের তুলনায় আমরা অনেক সচ্ছল ছিলাম, তবে এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। ভেবেছিলাম টাকা পয়সা দিয়ে সুখ পেলে না, নিজের যা আছে তাতেই সংসার চালিয়ে নেওয়া যাবে। শুধু ভাবলাম মেয়ে পরিচিত, আর আমি চেয়েছিলাম সুন্দর একটা সংসার। সম্পর্কটা পারিবারিকভাবে এগোতে থাকলো। একসময় জানলাম তৃষ্ণা আমাকে আগে থেকে পছন্দ করত। ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক হতে লাগলো। আমাদের এঙ্গেজমেন্ট হলো, একসঙ্গে ঘুরে বিয়ের শপিংও করলাম। আমার জীবনে আগে কখনো প্রেম আসেনি। তৃষ্ণার প্রতি ভালোবাসা না জন্মালেও ওর প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছিল। আমি কল্পনায় সাজাতে লাগলাম ফুলবাগানের মতো সুন্দর এক সংসার। ধুমধাম করে বিয়ের আয়োজন করলাম। মেহেদি হলুদ সব কিছু ঠিকঠাক হলো। অবশেষে এলো সেই বিশেষ দিন। যেহেতু আত্মীয়র তৃষ্ণার বাসার কাছেই ছিল, সকাল থেকে বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক তখনই খবর এলো তৃষ্ণা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ওকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। এরপর যা শুনলাম তার জন্য কেউ প্রস্তুত ছিলাম না। আমার সমস্ত স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল, আলো নিভে গেল, আর সেই দিন থেকে জীবনটা অন্যরকম হয়ে গেল। কেমন হয়েছিল সেদিন? তাকবীর এলিজাবেথের কৌতূহল দৃষ্টির দিকে ফিরে ফিচেল হাসলো, অথচ বুকের উপর ভারী পাথর। নিঃশ্বাস আটকে আসছে। তাকবীর আবারও আকাশে দৃষ্টি নিক্ষেপ করে। বিয়ের দিন সকালে তৃষ্ণার অসুস্থতার খবর শুনে দুশ্চিন্তায় দৌড়ে গেলাম হসপিটালে। সেখানে গিয়ে যা জানলাম তা আমার পুরো পৃথিবী উলটপালট করে দিল। তৃষ্ণা ছিল 2 মাসের গর্ভবতী। চমকে উঠলাম, আমার কিছুই জানা ছিল না। পরে বুঝতে পারলাম আমার চাচা চাচি আগে সব জানতো। তৃষ্ণার প্রাক্তনের সন্তান ছিল ওটা, যে দায়িত্ব নিতে অস্বীকার করেছিল। তারা কৌশলে আমাকে সেই দায়িত্বের ফাঁদে ফেলতে চেয়েছিল। ভালোবাসার নামে এই প্রতারণা আর ছলনা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। বিয়েটা সেদিনই ভেঙে দিলাম। কিন্তু এরপর শুরু হলো এক নতুন দুঃস্বপ্ন। এই ঘটনা বাতাসের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। আমি তখনও রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। যারা আগে সম্মানের সঙ্গে সালাম দিত, তারাই পিছনে মুখ লুকিয়ে হাসতো, ঠাট্টা করত। তাদের সেই বিরূপ হাসি আমার অস্তিত্বে মুছে ফেলার মতো হয়ে দাঁড়ালো। পুরুষ মানুষ বুকের গভীর যন্ত্রণা মুখ ফুটে বলতে পারে না, আমিও পারিনি। তৃষ্ণার সেই বিশ্বাসঘাতকতা, পারিবারিক প্রতারণা আর সমাজের নির্যোগ কথাগুলো আমাকে ভিতর থেকে কুড়িয়ে দিল। আস্তে আস্তে আমি ডুবে গেলাম এক গভীর অন্ধকারে, যাকে সবাই ডিপ্রেশন বলে, আর আমি বলি নিঃশব্দ মৃত্যু। নাক টানার শব্দে তাকবীর ঘুরে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ কাঁদছে। হাসলো তাকবীর। তুমি কাঁদছো কেন? এলিজাবেথ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনার জীবনে এত কষ্ট ছিল? তাকবীর একগাল হেসে প্রত্যুত্তরে বলল, কারণ তখন তুমি ছিলে না। এখন দেখো আমার কোনো কষ্ট নেই, হাসছি আমি। অতীতকে আমি অতীতেই চাপা রেখে এসেছি। আপনি চাইলেই বাচ্চাটার দায়িত্ব নিতে পারতেন। যার প্রতি আমার ভালোবাসা ছিল না, কিভাবে তার এত বড় ভুল মেনে নিতাম? কিভাবে অন্যের সন্তানের দায়িত্ব নিতাম বলো? এর উত্তর নেই এলিজাবেথের কাছে। পরে কি হলো ওদের? তৃষ্ণা মেয়েটা কি করেছিল? আত্মহত্যা করছিলে? বেঁচে আছে? না। আর আপনার চাচা চাচি? না, তারাও নেই। মানে? এলিজাবেথের নাক টিপে দিল তাকবীর। এত কৌতূহল কেন? ওরা পরবর্তীতে ওদের সমস্ত জায়গা জমি বিক্রি করে দেশের বাইরে চলে গিয়েছে। ও। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। তাকবীর আবারও গায়ে এলিয়ে ঝুলো। অদ্ভুত এক দৃঢ় গলায় বলল, সাদা চামড়ার অনেক দাম, বুঝলে এলোকেশী? একজন শ্যামবর্ণের পুরুষের চাহনি যেন গভীর রাতের অন্ধকারে হারানো এক রহস্য।
এই চোখের মায়ায় যে নারী ঘায়েল হয়েছে কেবল তিনি জানেন। কতটা ভয়ানক আর মোহময় সে চাহনি। এলিজাবেথ এক দৃষ্টিতে তাকবীরের দিকে তাকিয়ে থেকে বলল, চোখে এক অপার্থিব আকর্ষণ। তাকবীর চকিতে ফিরল এলিজাবেথের দিকে। ভেতরটা কেঁপে উঠল। এলিজাবেথের গভীর চোখের ভাষা যেন সময় থামিয়ে দিল। তাকবীরের মুখে মিশে গেল বিস্ময় আর অদ্ভুত এক আনন্দের রেখা। পরপর কয়েকটি গভীর শ্বাস ফেলে মৃদু কণ্ঠে বলে উঠল, তুমি কি হয়েছিল ঘায়েল আমার শ্যাম কৃষ্ণগহ্বরে? শব্দগুলো বাতাসে ঝংকার তুলল, আর সময় যেন চুপ করে দেখলো তাদের। খিলখিলিয়ে হাসতে থাকলো এলিজাবেথ। সোজা হয়ে চেয়ারে 2 পা তুলে বসলো। পরপর গদগদ বচন শব্দে বলতে থাকলো, তবে এইটা এতদিন একটা সিক্রেট ছিল। আপনি ছিলেন আমার কিশোরী জীবনের প্রথম ভালো লাগা। ঠিক যেমন অষ্টাদশীরা শাহরুখ খানের প্রেমে পড়ে, তেমনি আপনিও আমার চোখে ধরা খেয়েছিলেন, নির্ভীকে, নিঃশব্দে আর গভীরভাবে। আর এখন ভালো লাগা থেকে ভালো বন্ধু। এতেই খুশি হলো তাকবীর। একসময় সে নিজেই তো বলেছিল এলিজাবেথকে তার কাছে মুক্ত মনা হতে, দ্বিধা ছাড়াই নিজের কথা বলতে। আর আজ এলিজাবেথ তাই করলো। সংকোচের বেড়াজাল পেরিয়ে জানিয়ে দিল অপার্থিব এক সত্য। তাকবীরের মন ভরে গেল এই সামান্যতেই। তার চাওয়া তো খুবই সীমিত এই মেয়ের কাছে। শুধু চাই এই মেয়েটির নির্ভেজাল আন্তরিকতা আর সাহসিকতা। এই মুহূর্তে এলিজাবেথের সহজ স্বীকারোক্তি তাকবীরের কাছে এক মহার্ঘ উপহার হয়ে ধরা দিল। লাডা স্টপ। থামলো লারা। পিছন ফিরে তাকালো কাউচে বসে থাকা জেমসের দিকে। পরপর ফোনে সময় দেখে নিয়ে তাড়া লাগিয়ে বলল, ড্যাড, কি বলবে তাড়াতাড়ি বলো, আই এম গেটিং লেট। কোথায় যাচ্ছ তুমি এই ড্রেস আপে? বাবার কথায় লারা আরেকবার নিজের দিকে তাকালো। ওর পরনে অতি সামান্য জামা, যাতে শুধু লজ্জাস্থানটুকু ঢাকে। তাছাড়া শরীরের ত্বক, ভাঁজ সবকিছু স্পষ্ট। লারার কপালে বিরক্তির ছাপ। ক্লাবে যাচ্ছি। লারা, আমি তোমার বাবা। তুমি এখন ক্লাবে কেন যাচ্ছ সেই খবর কিন্তু আমার কাছে এসে গিয়েছে অলরেডি। লারার লাপাত্তা জবাব, তো তুমি ওর আশেপাশে যাবে না। ওকে ভালো না লাগার দুটো রিজন দেখাও ড্যাড। ও একটা ক্রিমিনাল। আর আমি ক্রিমিনালের মেয়ে। ক্রোধ তিত্তির করে বাড়তে থাকে জেমসের। কিছু বলতে যাবে তার আগেই লারা কড়া গলায় বলে দিল, কনফিডেন্ট, অ্যাট্রাকটিভ অ্যান্ড হি ইজ এ ব্যাড বয় জাস্ট লাইক ইউ। অনেস্টলি আই লাইক ব্যাড বয়, বাট মামা আই এম ইন লাভ উইথ এ ক্রিমিনাল, and this type of love, it's not rational, it's physical. Mama, please don't cry, I will be all right. All reason aside, I just cannot deny I love the guy. গান গাইতে গাইতে চলে গেল লারা। জেমস সোজা হয়ে বসলো। কপালে ক্রোধের ভাঁজ। সঙ্গে সঙ্গে কাউকে কল দিল। রিচার্ড এবং জেমস দুটি শীর্ষ গ্যাংয়ের প্রধান। একসময় ব্যবসায় পার্টনার ছিল, কিন্তু ক্ষমতা ও এলাকা নিয়ন্ত্রণে বিরোধ সৃষ্টি হলে তাদের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়। একে অপরের গ্যাংয়ের সদস্যের উপর আক্রমণ চালিয়ে তারা শহরকে নিজ আয়তনে নেয়ার সারাক্ষণ চেষ্টায় মেতে থাকে। আর তাদের মধ্যে এই দ্বন্দ্ব ক্রমশই গভীর থেকে গভীর হইতে চলেছে। বিস্তৃত হতে থাকে রিচার্ডের ক্ষমতা, আর বাড়তে থাকে জেমসের ঈর্ষা। কয়েক বছর আগের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক। একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার পরিত্যক্ত বেসমেন্টে ছড়িয়ে আছে ভয়ার্ত নীরবতা। মাঝখানে পড়ে আছে একজন নারীর লাশ, নিথর এবং অমানবিকভাবে বিকৃত। তার শরীরের বাকি অংশ অক্ষত থাকলেও পেটটা যেন বর্বরভাবে খোলা। আক্রোশ আর পাশবিকতায় স্পষ্ট চিহ্ন। নাড়ে ভুড়ি সব উল্টে বাইরে ছড়ানো, আর আশেপাশে রক্ত জমে মাটিতে লাল করে তুলেছে। লাশের পাশে একটা স্যাঁতস্যাঁতে কোণে হাঁটু গেড়ে বসে আছে এক নরখাদক। তার ঠোঁটের চারপাশে লাল রক্তে ভেজা, দাঁতের ফাঁকে ফাঁকে মাংসের টুকরো। চোখজোড়া অস্বাভাবিক উজ্জ্বল, যেন শিকার শেষে তৃপ্তি নিচ্ছে। আচ্ছা বস, আপনার কাছে ভালোবাসার মানে কি? রিচার্ড পরবর্তী বোতল খালাস করে দৃঢ় স্বরে উত্তর দিল, আমার কাছে ভালোবাসা মানে ওটাই যেটার কোনো অস্তিত্ব নেই। লুকাসের মুখটা একদম চুপসে গেল, যেন ফোলা বেলুন হঠাৎ বাতাসে হারিয়েছে। অথচ সে তো সত্যি সত্যি সুইটিকে ভালোবাসে এবং গভীরভাবে অনুভব করে সেই ভালোবাসার শক্তি। কিন্তু রিচার্ডের কথা শুনে লুকাসের মনে ভয় গেঁথে গেল। আধারে ছায়ায় ঢেকে থাকা মুখ আরও স্লান হয়ে উঠল।
আর মায়া? রিচার্ড একই ভঙ্গিতে একই স্বরে তৎক্ষণাৎ উত্তর দিল। মানুষ মায়ে বিভ্রান্ত হয়ে নিজেকে ধ্বংসের পথে নিয়েছে। বুকের ভিতর যেন বোমা বিস্ফোরণ হলো লুকাসের। তবে কি ভালোবাসা পাপ? ভালোবাসা পাপ নয়, পাপ নিজের থেকে বেশি অন্যকে ভালোবাসে। রিচার্ড আজ নিজের মধ্যে নেই, অতিরিক্ত নেশা করে ফেলেছে। এভাবে মদ রিচার্ড আগে আর কখনো খায়নি। সেই কখন থেকে এক টানা ভাবে মদ খেয়েই যাচ্ছে। তাই কিসের বলছে নিজেও জানে না। সজ্ঞান থাকা অবস্থায় এর একটা প্রশ্নের উত্তর দেয়া তো দূর, এসব উদ্ভট প্রশ্ন করার জন্য লুকাসের হালুয়া টাইট করে দিত এতক্ষণে। লুকাসের ললাটে চিন্তার ভাঁজে ভাঁজে বিভক্ত হলো। কয়েকবার ঢোক গিলে নিল লুকাস। কি বস একপাক্ষিক প্রেমই ভালো, যেখানে কোনো প্রত্যাশা নেই, চাওয়া পাওয়া কিংবা কষ্টের আঘাত নেই? রিচার্ড অদ্ভুতভাবে হাসলো, কণ্ঠে প্রবল আত্মবিশ্বাস, কাট কাট গলায় বলল, একতরফা প্রেম বলে কিছুই নেই, থাকে শুধুই ভালোবাসা। তুমি যার প্রেমে পড়বে সে এক মুহূর্তের জন্য হলে তোমার প্রেমে পড়বে। যদি তা না হয় তবে তা প্রেম নয়, শুধু একপাক্ষিক এক অনুভূতি, যা সম্পূর্ণতার ছায়া হতে পারে না। রিচার্ড কায়নাত কি প্রেমে পড়েছে কখনো? প্রেম রিচার্ড কায়নাতের হৃদয়ের সাথে মানায় না। যেমন চাঁদের বিপরীতে অমাবস্যা দুটি আলাদা পৃথিবী, একে অপরকে ছুঁতে পারে না, ঠিক তেমন। রিচার্ড এবার হেলানোস থেকে সোজা হয়ে বসলো, নেশালো চোখের পূর্ণ দৃষ্টি দিল লুকাসের উপর। তার সেই গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় গলায় বলল, নেশা আমাকে তৃপ্তি দেয় লুকাস, তবে মাতাল করে না। তাই বুঝিয়ে শুনে ভেবেচিন্তে কথা বলো যে কার সামনে কথা বলছো। শুকনো ঢোক গিলে লুকাস দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত কথার প্রসঙ্গ পাল্টে ফেললো। প্রেম ভালোবাসা রেখে ফিরে গেল নিজেদের বৈশিষ্ট্যে। বস, পরপর 3টা ক্যাসিনোতেই ব্লাস্ট হয়েছে এই 3 দিনে। আপনি এখনো চুপ কিভাবে? আমি বলেছিলাম ওই দিনই শেষ করে দিন কোবরা গ্রুপের সব কটাকে। শুধু শুধু প্রতিদ্বন্দ্বিতা রাখছেন কেন? এসি চললেও রিচার্ডের শরীরের তাপমাত্রা বাড়তেই থাকে। একে একে গায়ের কালো জ্যাকেট খুলে দৃশ্যত বিরক্ত হয়ে সেটা পাশের কাউচে ছুঁড়ে ফেললো। ঠোঁটের আগায় একটা রহস্যময় চাপ জমেছে, চোখে এক ধরনের উন্মাদনা, মুখে খোশ মেজাজ। হাসতে হাসতে সে বলল, যুদ্ধের আসল জোর তখনই আসে যখন প্রতিদ্বন্দ্বীর সামনে থাকে। কিন্তু বস, ওরা তো বেশি বার বেড়ে গিয়েছে। কোথাও যেন হাত আছে যেটা এই সব টানাপোড়েন নিখুঁতভাবে চলাচল করছে। কোবরাদের এখন এত সাহস হয়নি যে তারা আমার সামলাচ্ছে এসে আমার জিনিস ছিনিয়ে নেবে। কথার অর্ধেক মানে লুকাস আদতেও বুঝতে পারেনি। যতটুকু পেরেছে ততটুকুরই উত্তর দিল, কিন্তু কে সে? এভাবে নিজের সাজানো সাম্রাজ্যের ধ্বংস কিভাবে এত ঠান্ডা হয়ে দেখছেন? কাউচে গায়ে দিয়ে আয়েসি ভঙ্গিতে বসলো রিচার্ড। অধর জোড়ানো হাসি, খুবই দৃঢ় স্বরে জবাব দিল, ধ্বংসের শেষে আবার উঠে দাঁড়ানো আমিটাকে ধ্বংস করার ক্ষমতার কেউ রাখে না। একই সাথে দুজন অট্টহাসিতে ফেটে উঠল। সাউন্ড বক্সের গানের শব্দ যেন সেই হাসির ঝংকারে আরও জোরালো করে তুলেছে। হাসির দোলা এতই শক্তিশালী যেন বিজয়ের পূর্ব মুহূর্তের উল্লাসে মেতে উঠেছে তারা। হঠাৎ কিছু মনে পড়তেই গম্ভীর হলো লুকাসের কণ্ঠস্বর। বস, ওভাবে যে মেয়েটাকে মাঝ রাস্তায় ফেলে আসলেন তা তো মোটেও ঠিক হয়নি। মেয়েটা তো এখানকার কিছুই চিনে না। চিবু শক্ত হলো রিচার্ডেরও, শক্ত গলায় বলল, তোমার কি মনে হয় ওই মেয়ে এখনো রাস্তায় পড়ে আছে? ওর উপর সর্বক্ষণ কতগুলো চোখ নজর রাখে জানো? মিয়ে গেল লুকাস, পরপর কয়েকবার ঢোক গিলে বলল, বস, আর একটা কথা ছিল। কি? লুকাস আমতা আমতা করতে থাকলো। ফাদার আমাকে বলেছে আপনার উপর নজর রাখার জন্য। রিচার্ড হঠাৎই উচ্চস্বরে হেসে উঠল। হাসির তালে তালে তার পুরো শরীর প্রকম্পিত হচ্ছে, যেন জীবনের সবচেয়ে মজার কিছু শুনে ফেলেছে। হাসতে হাসতে আকস্মিক কঠিন হলো চোয়াল, চিবিয়ে চিবিয়ে বলল, ফাদার অযথায় চিন্তা করছে। ওই মেয়ে কি আর কে? চেপে চুপে থাকবো আমি? আমি রিচার্ড কায়নাত। না হাসি সুন্দর আর না কথা। ঘোড়ার লেজের মতো লাল চুল, যতটা বিরক্তিকর হওয়ার কথা ঠিক ততটাই। তারপর একটু কিছু হলে হুড় হুড় করে কেঁদে দেয়। ওই মেয়ে আমার টাইপ কোনো দিক দিয়ে না, কারণ দুর্বল নারী আমার পছন্দ নয়। So, I am perfect for you, baby. অজানা অচেনা মেয়েলি কণ্ঠস্বর। দুজনেই চমকালো। রিচার্ডের প্রাইভেট লাউঞ্জে কেউ ঢুকতে পারে না। লুকাস আর রিচার্ড একসঙ্গে সামনের দিকে তাকালো। লারা ঢুলতে ঢুলতে ভিতরে ঢুকছে, তার পায়ে মাথার চুলের চেয়েও বড় হিল।
রিচার্ড সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। লুকাসের চোয়াল ফাঁক হয়ে রইল। লারা অসম্ভব সুন্দরীদের একজন, আর আজ তার বিশেষ সাজসজ্জা যেন সেই সৌন্দর্যকে আরো তীক্ষ্ণ করে তুলেছে। একদম রিচার্ডের সামনে এসেই থামলো লারা। কিছু বলার পায়তারা চিবুক ফাঁক করার আগেই শোনা যায় রিচার্ডের জলদগম্ভীর কণ্ঠস্বর। I am taken. লারার অতি ফর্সা কপালে সূক্ষ্ম ভাঁজ গভীরভাবে সুকুঞ্চিত হলো। এই ছেলেকে যতটা ধরাছোঁয়ার বাইরে ভেবেছিল, এখন দেখছে সে তার থেকেও বেশি দূরের। ঠোঁট কামড়ে এক ধরনের বাঁকা হাসি ফুটলো লারার মুখে, যেন তার মনের ভিতর কোনো রহস্যময় ভাবনা খেলছে। উইথ হোম? যার লেভেলে নও তুমি। লারা অপমানকে কোনোভাবে গায়ে মাখল না। অধরের কোণে হাসি আর হাসি। এক অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে রিচার্ডকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখছিল। রিচার্ড ওকে এক আনার দামও দিল না, শক্ত চোয়ালে অন্যদিকে তাকিয়ে আছে। লারা একবার নিজের ড্রেসআপের দিকে তাকায়, যা ওর ভিতরে ক্রোধ আরো বাড়িয়ে দিল। কিছুটা ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, এতটাও সাধু পুরুষে যে বসো না। পুরুষের কি আসলেই কোনো কন্ট্রোল আছে? সামনে অর্ধনগ্ন এক নারী দাঁড়িয়ে থাকলে তাও কি তার উপর কোনো প্রভাব পড়বে? ভুল বললাম কি? ঠিকই তো, উত্তেজনায় বারবার শিউরে উঠছ। আই নো ইউ আর ডেফিনেটলি ফাক মি ইন ইয়োর মাইন্ড। ট্রাই মি। লারা প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে সবকিছু স্পষ্ট হয়ে গেল। সে যেন আকাশের চাঁদ পেয়ে গেল। এক ঝলক হাসি দিয়ে পরিবেশে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিল। লুকাসের দিকে চ্যালেঞ্জিং দৃষ্টি দিয়ে চোখ টিপে নাটকীয়ভাবে এগিয়ে গেল রিচার্ডের দিকে, যেন সুপার মডেল। ওর পদচারণায় পরিবেশকে আরও উত্তেজিত করে তুলেছে। সাউন্ড বক্সে তখন বাজছে ফার্স্ট ক্লাস গানটাও যেন পুরো পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। রিচার্ডও টান টান হয়ে বসলো, দুপা ছড়িয়ে দিয়ে। ঠোঁটেও একই বাঁকা হাসি, একটা রহস্যময় ইঙ্গিত যা বুঝতে পারলো না কেউ, যেটা গোপন কিছু, যা ধীরে ধীরে উন্মোচন হবে। লারা ওর উন্মুক্ত হাঁটু ঠিক রিচার্ডের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় পাশে শূন্যতায় রাখলো। কোমর ভেঙে ঝুঁকলো রিচার্ডের উপর। দুজনের পারফিউমের ডার্ক স্মেল মিলেমিশে একাকার হয়ে চারপাশে ছড়িয়ে পড়লো। এক অদ্ভুত টান তৈরি হলো। ঝুঁকবার সাথে সাথে লারার বুকের উপরের অংশ ঝলমলিয়ে উঠল, কিন্তু রিচার্ড সেদিকে একবারও তাকালো না। সে শুধু দৃঢ় চোখে লারার চোখের দিকে তাকিয়ে আছে, এক আত্মবিশ্বাসী নিঃশব্দ দৃষ্টি। লারা ঠোঁট কামড়ে হেসে হাত রিচার্ডের শার্টের বোতামের কাছে নিল, কিন্তু রিচার্ড ওকে থামালো না, বরং নিজেই একের পর এক বোতাম খুলতে শুরু করলো। লারা কিছুটা অবাক হলেও তার চোখে কিছুটা উত্তেজনা ঝিলমিলিয়ে উঠল। এদিকে লুকাস সেদিকে দৃশ্য দেখে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিল। শক্ত করে রাখে নিজেকে, ঘাম ছুটে যায় শরীর থেকে, অস্থির হয়ে ওঠে। 3টি বোতাম খুলতে রিচার্ডের মসৃণ শক্তি ও শৌর্যপূর্ণ শরীর ফুটে উঠল। পেশির ভাঁজ আর জিম করা বডি এক গভীর নতুন আকর্ষণ তৈরি করলো লারার মাঝে। লারা তার চোখের সামনে রিচার্ডের দৃশ্য লুকিয়ে রাখতে পারল না। গলা শুকিয়ে গেল, বারবার শুকনো ঢোক গিলতে থাকে। ওর সবটা আরো বেশি আকর্ষিত হয় রিচার্ডের প্রতি। নিজের কাঁধের অতি সামান্য চিকন ফিতা সরিয়ে নিল লারা, আরো বেশি আকর্ষণীয় হতেছে। হাঁটুর স্থান পরিবর্তন করে আরো কাছে ঘেঁষলো। তবে রিচার্ডের চোখ ছিল একদম স্থির, যেন কিছুই পরিবর্তিত হয়নি। দৃষ্টি ছিল গভীর, একেবারে নিখুঁত, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। লারা এবার মুখ গুজতে যায় রিচার্ডের গলায়। লুকাস আর নিজেকে ধরে রাখতে পারছিল না, অযথা কানে ফোন ধরে সুইটি বেবি বলে জলদি অন্যদিকে চলে গেল। লারা যেই রিচার্ডের ঘাড়ে ঠোঁট লাগাতে উদ্যত হবে, ঠিক তখনই রিচার্ড ওকে শক্ত হাতে ছুঁড়ে ফেলে দেয়। লারা ছিটকে গিয়ে ধাতব মেঝেতে পড়লো, সঙ্গে সঙ্গে এক ঝটকায় পিছন ফিরে বাঘিনীর মতো গর্জে। তবে রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাউনি দেখে লারার দৃঢ়তা সাময়িকভাবে দমে যায়। রিচার্ড হিংস্র পশুর মতো গর্জন তুলল। দুর্বল নারী যেমন আমার পছন্দ নয়, তেমনি সস্তা চরিত্রের নারী আমার চোখের বিষ। তোর মতো মেয়েরা রিচার্ডের পায়ের নিচে থাকে। তুই এখন ঠিক তোর জায়গাতেই আছিস। তোর সৌভাগ্য যে আমাকে ঝড় সুযোগ পাস, আর সৌভাগ্য একবারই হয়। এরই মধ্যে হঠাৎ কোথা থেকে তাকবীর ঝড়ের মতো তেড়ে এসে রিচার্ডের মুখে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করলো। রিচার্ড একটুও প্রতিরোধ করে না, ঠোঁট বেয়ে রক্ত পড়তে থাকে, যা গায়ে চাপানো শার্টে লাল দাগ সৃষ্টি করছে। তাকবীর আজ এক হিংস্র পশু। রিচার্ডের শার্টের কলার চেপে ধরে চোখে আগুনের মতো ক্রোধ জ্বলছে, আর কথা যেন আগুনের মতো ঝরছে। মাথার তোর সাহস হলো কি করে আমার এলোকেশিকে কষ্ট দেওয়ার? এত মার খেয়েও রিচার্ডের ঠোঁটে হাসি। তোর হলো কবে? আর একটা ঘুষি মারলো তাকবীর রিচার্ডের নাকে, চেঁচিয়ে বলল, ও আমার, শুধুই আমার। হতেই পারে, তবে স্বপ্নে।
তাকবীর আরো শক্ত করে চেপে ধরলো রিচার্ডের কলার, টেনে কাছে এনে ওর মাথা দিয়ে রিচার্ডের মাথায় আঘাত করলো। আশ্চর্যজনকভাবে রিচার্ড শুধু হাসছে আজ। ফাদারের কাছে দেওয়া কথা এত সহজেই ভুলে গেলি শালা নটকড়ির পোলা। লারা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এসব, আর রিচার্ডের মতোই এত উগ্র মেজাজি লোক কিভাবে অন্যের হাতে মার খাচ্ছে। তাকবীরের ক্রোধ আজ কোনোভাবেই কমছে না, ওর সুগভীর নিকশ কালো চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। বাপের বেটা হলে আমার সামনে ওকে ছুঁয়ে দেখিস। আকস্মিকভাবে রিচার্ডের চোখের রং বদলে গেল, থমকে যাওয়া মস্তিষ্কে ফিরে গেল তার চিরাতরি পৈশাচিক আত্মায়। সমুদ্রের নীল চোখ দুটোতে ঘনবতী হতে লাগলো আগ্নেয়গিরির অগ্নুবাদ। এ যেন ভেঙে পড়তে চলছে। এক ঝটকায় নিজেও চেপে ধরল তাকবীরের কলার। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে উঠল পৈশাচিক। সাইকো মস্তিষ্কের ভাষায় ভিতরে ঘুমে থাকা ভয়ঙ্কর রাগ জেগে ওঠে। Get the fuck out from here. তোর এই নোংরা মুখে একদম আমার নাম দিবি না। আর একবার আমার বাপকে নিয়ে কথা বললি না, ওনার কসম তোর বাপের সেটিংস নিজের হাতে সাজাবো আমি। হাসলো তাকবীর, বিশ্রীভাবে হাসলো, বিদ্রুপ করে বলল, শালা এটাই তো পারবি, কারণ নিজের বাপকে তো আর বাঁচাতে পারলি না। রিচার্ডের হাতের গুড বর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। সংযম হারানোর দ্বার প্রান্তে পৌঁছতেও নিজেকে হারল না রিচার্ড। এই যে রিচার্ড কায়নাত মানুষের জাত না হলেও এক কথার মানুষ। ক্রোধের তীব্রতায় মুষ্টিবদ্ধ করে রাখে হাত, যেন এক লাফ দিয়ে সবকিছু ধ্বংস করে ফেলবে। রিচার্ডের নিরাপত্তা দেখে বাঁকা হাসলো তাকবীর, চিবিয়ে চিবিয়ে বলল, তোকে নষ্ট প্রমাণ করার কোনো ঘাটতি নেই আমার, তুই এমনিতেই নষ্ট। আমার কাজ একটাই, নিজের ভালোবাসা দিয়ে এলোকেশিকে জয় করা। এত দুটো লাভ, এক ওকে নিজের করা, আর দুই তোকে হারানো। রিচার্ডের কলার ঝাড় মেরে সেট তাকবীর উদ্যত হয় চলে যেতে। তখন পিছন থেকে ভেসে আসে রিচার্ডের কাট কাট গলা, শালা ছ্যাঁচড়া, এটা জিনিসের প্রতি খুব ঝোঁক দেখছে। তাকবীর পেছন ফিরে আবারও রিচার্ডের দিকে যেতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে লারা সামনে এসে দাঁড়ায়। এক ঝটকায় তাকবীরকে বুকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিতে থাকে। How dare you! অতিরকিতে তাকবীর মুচড়ে ধরে লাডার হাত, ওকে ঝাড় মেরে দূরে ফেলে দিল। নেহাত আমি মেয়েদের গায়ে হাত তুলি না। রিচার্ড এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আশ্চর্যজনকভাবে লাডার পাশে গিয়ে থামলো, হাত বাড়িয়ে দিল লাডাকে উঠতে সাহায্য করার জন্য। লাডা মুহূর্তের জন্য ভীষণ চমকে গেল, তবে দ্রুত নিজেকে সামলে রিচার্ডের হাত ধরে উঠে দাঁড়ালো। এরপর রিচার্ড গিয়ে টান টান ভঙ্গিতে তাকবীরের মুখোমুখি দাঁড়ালো, দুই জোড়ো চোখ একে অপর দিকে চেয়ে। তাদের দৃষ্টির আগুন চারপাশের পরিবেশকেও পুড়িয়ে দিতে সক্ষম। অখাদ্য। তৎক্ষণাৎ তাকবীর আবার রিচার্ডকে আঘাত করার জন্য উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে এলিজাবেথ এসে দাঁড়ালো তাদের মাঝে, দুই হাত ছড়িয়ে দুজনের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ায়। হঠাৎ এলিজাবেথের উপস্থিতি তাকবীর কিছুটা হতবাক হয়ে থেমে যায়। এলিজাবেথ কাতর দৃষ্টিতে তাকবীরের দিকে চেয়ে ইঙ্গিত করলো ঝামেলা না বাড়ানোর জন্য। তারপর মুহূর্তে তার চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল, যা সরজোরে রিচার্ডের দিকে বিদ্ধ হলো। রুষ্ট গলায় বলল, খবরদার আমার স্বামীকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। তাকবীরের বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল, থমকে গেল। লারা দূর থেকে ঘাট কাত করে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকলো। রিচার্ডের কোনো দিক খেয়াল নেই। ধারালো চিবুককে তাকিয়ে আছে এলিজাবেথের ব্যান্ডেজ করা হাতে। জেগে উঠল ভিতরে সাইকো মস্তিষ্ক। কে তোর হাত ব্যান্ডেজ করে দিয়েছে? উদ্যত হচ্ছিল খুব করে এলিজাবেথের হাত ধরতে। ঠিক তখনই তাকবীর পিছন থেকে রিচার্ডের বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল। রিচার্ড তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল এলিজাবেথের হাতের দিকে। তাকবীর বস্ত্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, খবরদার আমার স্ত্রীর দিকে হাত বাড়ানোর সাহস করবি না। অধর এলিয়ে হাসল রিচার্ড। এরপর এলিজাবেথের দিকে তাকিয়ে হাসকি সরে বলল, বেবি কিছু বলো, তোমার সো কল্ড স্বামীকে আমাদের সেই রাতগুলো সম্পর্কে। Didn't it satisfy you? হঠাৎ এলিজাবেথ এক বিষময় কাজ করে বসল, সজোরে হাত চালিয়ে দিল গ্যাংস্টারের বসের গালে। সকলে হতবাক। এলিজাবেথের ঠোঁট তীর তীর করে কাঁপছে, কান্না মিশ্রিত সরে চেঁচিয়ে বলল, আপনি ঘৃণার অযোগ্য। পরিস্থিতি আরো বিগড়ানোর আগে তাকবীর এলিজাবেথের হাত ধরে টানতে টানতে হিড়হিড় করে বেরিয়ে গেল ক্লাব থেকে।
রিচার্ড এখনও নিজের হাত গালে চেপে ধরে রাখছে। তার দৃষ্টি স্থির, চোখ অগ্নিকুণ্ড। লারা কিছুক্ষণ দাঁড়িয়ে সব কিছু বুঝতে পারল। ঠোঁট চেপে একটু হাসি দিয়ে বিড়বিড় করে বলল, লাভ ট্রায়াঙ্গল যুক্ত হয়ে যাক, মজা আসবে খুব। তখন ওদের আড্ডা শেষ হবার পরেই তাকবীর তাড়া দেয় এলিজাবেথকে শুয়ে পড়ার জন্য। এলিজাবেথও তাই করল, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। দেখতে পেল তাকবীর কোথায় যাচ্ছে। তখন এলিজাবেথ পিছু নিল তাকবীরের। তখন তাকবীর সেই অগ্নিদৃষ্টি এলিজাবেথের কাছে ভালো ঠেকেনি। সারা রাস্তা এলিজাবেথ কোনো কথা বলেনি। হোটেলে ফিরেই দরজা চাপে। তাকবীর মনের অবস্থা বুঝতে পেরে আর ডাকেনি। তাকবীর রূপ টোরে এক কোনায় দাঁড়িয়ে ধোঁয়া উড়াচ্ছিল। তখনই পিছনে এসে দাঁড়ায় বেয়ান। বস, কি করবেন কিছু ভেবেছেন? তাকবীর পিছন ফিরল না, নিজ কাজে অনড় থেকে জবাবে বলল, ট্রিটমেন্ট শেষ করেই ফিরবো একেবারে। কিন্তু বস, দিন দিন তো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ফোঁস নিঃশ্বাস ফেলে তাকবীর তারপর হতাগ্রস্ত স্বরে বলল, চিরস্থায়ী সুখের জন্য ক্ষণস্থায়ী কিছু দুঃখ বয়ে যেতেই হবে। আর ততদিনে লড়ে যাব। বেয়ান আর বলার মতো কিছুই পেল না। পিছন ফিরে দু কদম এগিয়ে আবার ঘুরল তাকবীরের দিকে। ভিতরে কৌতূহল প্রকাশ পেল বাইরে। ম্যামকে খুব ভালোবাসেন তাই না বস? সামনে থেকে তাকবীর তাৎক্ষণিক বিলম্বহীন জবাব এল। তার আগমন ছিল সুনামির ঝড়ের মতো, যার টান্ডমে বিষাক্ত কষ্টে ভেঙে গেল আমার 31 বছরের নির্ভরযোগ্য গড়া হৃদয়। হারিয়ে গিয়েছি আমি প্রেমা গ্রহিণে। ফিরে আসার